তার কথায় তেহরাব হেসে বলল, বাঙালি মেয়েদের বিয়ে একবারই হয় স্যার। আর সবচেয়ে বড় কথা, আমি 3 কবুলের মাধ্যমে তাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। তাই এটা মিথ্যে বিয়ে নয়, আর নয়তো ভুয়া। তেহরাব কিছু বলার আগে সাবিহা ফের বলল, মাফ করবেন, আপনার মতো একটা সিনিয়র অফিসারের সাথে আমি এভাবে কথা বলছি, কিন্তু আমি এখন যেতে পারবো না। আমার শাশুড়ি আর ননদের খেয়াল আমাকেই রাখতে হবে। তাই আপনারা চলে যান। আমি সময় হলে একবার গিয়ে এসপি স্যারের সাথে দেখা করে আসব। কথাটা বলে সেখান থেকে দ্রুত চলে যায় সাবিহা। তেহরাব শুধু একদৃষ্টে চেয়ে থাকে সাবিহা ওরফে শাম্মী যাওয়ার পানে। ঘড়ির কাঁটায় সন্ধ্যা 6টার কিছু বেশি। ড্রয়িং রুমে বসে ইমতিয়াজ চৌধুরীর সাথে সাংসারিক বিভিন্ন বিষয়ে কথা বলছিল নরিফা খানম। শীতটা এবার বেশ জাঁকিয়ে পড়েছে। হঠাৎই কলিং বেলের শব্দে তিনি তহুরাকে উদ্দেশ্য করে বললেন, তহুমা, গিয়ে একটু দেখ তো এই অসময়ে কে আসলো। তহুরা কোনো সারা শব্দ না দেওয়ায় নরিফা খানম বুঝলেন হয়তো সে আশেপাশে নেই। আর কোনো মেয়েটকেও আপাতত আশেপাশে দেখা যাচ্ছে না। উপায়ন্তর না পেয়ে নরিফা খানম নিজেই গেলেন দরজার দিকে। দরজা খুলতে চরক গাছ। তার বাইরেই দাঁড়িয়ে আছে নাহিয়ান, পরনে ব্ল্যাক কালার বম্বার জ্যাকেট। দীর্ঘ 5 মাস পর নিজের ছেলেকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়লেন তিনি। চোখ বেয়ে গড়িয়ে পড়ল আনন্দ অশ্রুধারা। জাপটে ধরলেন নিজের নারীছেঁড়া ধনকে। নাহিয়ানও বেশ শক্ত করে জড়িয়ে ধরল তার মাকে। মা ছেলের এমন সুন্দর মুহূর্তটা বিরাজমান হলো কয়েক মিনিট জুড়ে। অতঃপর রুমের ভেতর থেকে ইমতিয়াজ চৌধুরী নরিফা খানমকে ডাকতে ডাকতে বেরিয়ে আসলেন। রিফা, কই তুমি? এত সময় কি করো বাইরে দাঁড়িয়ে? বলতে বলতে বাইরে আসতে তিনি দেখতে পান নিজের একমাত্র ছেলেকে। নাহিয়ানকে দেখে ইমতিয়াজ চৌধুরী হেসে বললেন, নাহিয়ান, বাবা তুই? নাহিয়ান কিছু বলার আগে তার বক্ষদেশ থেকে মাথা তুলে নরিফা খানম বললেন, হ্যাঁ, আমার ছেলে আমার নাহিয়ান ফিরে এসেছে। নাহিয়ান নিজের মায়ের ললাটে চুমু দিয়ে বলে, হ্যাঁ মা, আমি এসেছি। আসো আসো, ভেতরে আসো। ঠান্ডা লেগে যাবে তো বাইরে দাঁড়িয়ে থাকলে। নাহিয়ান তার বাবা মার সাথে ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকে নাহিয়ান তার মায়ের দিকে ফিরে বলল, শিশির কোথায় মা? নরিফা খানম আর ইমতিয়াজ চৌধুরী একে অপরের দিকে চেয়ে খানিক আসেন। অতঃপর নাহিয়ানের দিকে ফিরে বলেন, দেখো ছেলের অবস্থা দেখো, এতদিন পর বাড়ি আসলো, কোথায় শুনবে আমাদের কি অবস্থা, তা না এসেই বইয়ের খবর নিচ্ছে। এদিকে বাবা মার কথার দিকে কোনো খেয়াল নেই নাহিয়ান। সে চারিদিকে চোখ বুলিয়ে খুঁজছে শিশিরকে। কি হলো মা, বলছো না কেন? শিশির কই? তোর বউ তার বাপের বাড়িতে। কি বলো? ও এখনো রোদেলা আন্টি আর শিকদার আঙ্কেলের কাছে? নরিফা খানম হেসে বললেন। জি। নাহিয়ান আর কোনো কথা না বলে দ্রুত বাইরে চলে যেতে গেলেই পিছন থেকে ইমতিয়াজ চৌধুরী আর নরিফা খানম ডেকে বললেন, কই যাস? আমার বউয়ের কাছে। কথাটা বলেই বেরিয়ে যায় নাহিয়ান। নরিফা খানম আর ইমতিয়াজ চৌধুরী একে অপরের দিকে ফিরে হাসেন। তারপর নরিফা খানম বলেন, দেখেছো ছেলের অবস্থা, বাড়ি এসে পারলো না, বউ বউ শুরু করে দিয়েছে। দেখতে হবে না কার ছেলে? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি তার নমুনা। যাই হোক, রেডি হও আর আমিনকে বলো গাড়ি বের করতে। হঠাৎ গাড়ি কেন? আমরাও যাচ্ছি শিশির কুঞ্জে। আজ এ যেন কোনো মায়ায় রাঙা নিশিথিনী। পৌষের শুভ্র আকাশখানা যেন তার সমস্ত দ্যুতি ঢেলে দিয়েছে পৃথিবীতে। জ্যোৎস্না তার স্নিগ্ধ পরশ দিয়ে ধুয়ে দিচ্ছে চারিপাশ। গাছের পাতারা চিকচিক করছে, মনে হয় যেন অজস্র রূপালী তারা ঝরে পড়েছে তাদের ডালে ডালে। দূর থেকে ভেসে আসছে এক অচেনা সুর, হয়তো তা ঝিঝি পোকার ডাক, কিন্তু তাতেও কেমন এক বিষণ্ণ মধুরতা। শীতের রাতগুলো যেন একটু বেশি তাড়াতাড়ি নেমে আসে। এই যে ঘড়ির কাঁটায় 7টা বাজতে না বাজতেই চারিদিকে ঘনিয়ে এসেছে রাতের আধার। দূর অন্তরিক্ষে দৃশ্যমান রূপালী থালার মতো বৃহৎ চন্দ্রখানা। ছাদে দাঁড়িয়ে শিশির ভাবছিল মাত্র 2টা মাসে কিভাবে বদলে গেছে তার জীবনের গতিপথ। সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। ভার্সিটিও বন্ধ, বন্ধু বান্ধবগুলোর সাথে সেভাবে আর দেখা হয় না। লিজার বিয়ে হয়েছে সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পরের সপ্তাহে। আনায়াও নিজেকে বেশ গুছিয়ে নিয়েছে সংসারে। বদলেছে শিশিরের জীবনের গতিপথ। এতদিন যাদের নিজের মা বাবা হিসেবে জেনে আসলো তারা তার নিজের কেউ না। তবে শিশির কখনো এটা নিয়ে আফসোস করে না, বরং সে নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করে যে এমন 2টা মানুষকে সে নিজের বাবা মা হিসেবে পরিচয় দিতে পেরেছে। রূপালী চাঁদটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে।
ইদানিং নাহিয়ানের শূন্যতা একটু বেশি অনুভব করছে সে। কেন যে সময়গুলো যাচ্ছে না, বিষণ্ণ হৃদয়ে আকাশের পানে চেয়ে হঠাৎই সে গেয়ে ওঠে। ৭ সাগর আর ১৩ নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। শব্দগুলো যেন হৃদয়ের অন্তঃস্থল থেকে বের হয়ে এসেছে। নাহিয়ানের শূন্যতা তীব্র থেকে তীব্র হতে শুরু করলো শিশিরের চারিধারে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে সে, কিন্তু ঠিক তখনই ঘটে এক কল্পনাতীত ঘটনা। পেছন থেকে নাহিয়ান গেয়ে ওঠে, ভালোবাসি তোমায় পুরনো অনুভবে, এই মনের জগতে রাজকুমারী তুমি। শিশির ঘুরে দেখে তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে ব্ল্যাক কালার বম্বার জ্যাকেট পরিহিত তার কাল্পনিক পুরুষ নাহিয়ান। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারে না সে। সবকিছু কেমন যেন গুলিয়ে যেতে শুরু করে। তবে পরক্ষণেই মলিন হাসি ফুটে ওঠে তার ঠোঁটের কোণে। নিজেকে বোঝাতে সে নিজেই বলে ওঠে, আবার হ্যালুসিনেশন হচ্ছে তোর শিশির, বোঝা নিজেকে, এটা ভ্রম, বই আর কিছুই না তোর। এখনো ১ মাস নিজেকে সামলাতে হবে তো তোর। বোঝা শিশির, বোঝা, বোঝা নিজেকে। কথাটা বলেই ফের আরেকবার সে তাকায় সামনের দিকে। তখনও সেখানে দাঁড়িয়ে আছে নাহিয়ান। তার ঠোঁটের কোণে মুচকি হাসি রেখা স্পষ্ট। এবার শিশির বেশ অবাক হয়। সাধারণত তার হ্যালুসিনেশন এতক্ষণ ব্যাপী স্থায়ী হয় না, কয়েক সেকেন্ডের মাঝেই মিলিয়ে যায় তা। কিন্তু আজ কেন সেরকম কিছু হচ্ছে না। তবে এটা কি সত্যিই নাহিয়ান? খুশিতে মুখ চিকচিক করে ওঠে শিশিরে। সে নাহিয়ানের দিকে চেয়ে বলে, এ- এটা কি সত্যি আপনি? নাহিয়ান মুচকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানাতে শিশিরের পুরো পৃথিবী যেন থমকে যায়। নাহিয়ান, যার চিন্তায় শিশির দিনরাত মগ্ন থাকতো, যার জন্য সে অপেক্ষার প্রহর গুনত সর্বক্ষণ, সেই আজ তার সামনে। শিশির আর কিছু ভাবতে পারে না, ছুটে গিয়ে জাপটে ধরে নাহিয়ানকে। নাহিয়ানের বক্ষদেশের মাঝ বরাবর পড়ে শিশিরের লাবণ্যময়ী মুখশ্রী। এতদিন পর প্রিয় পুরুষের শরীরের সুঘ্রাণ উপভোগ করে শিশির। নাহিয়ানও শক্ত করে জাপটে ধরে শিশিরকে, যেন ছেড়ে দিলেই তার প্রাণনাশিনী ছুটে পালাবে। অথচ তার প্রাণনাশিনীও শক্ত বাঁধনে আবদ্ধ করে রেখেছে তাকে। অতিবাহিত হয় মুহূর্তখানেক। আস্তে আস্তে নাহিয়ান নিজের বক্ষদেশ থেকে তার প্রাণনাশিনীর মুখশ্রী তুলে দু হাতে আলতো করে ধরে। অন্যদিকে নাহিয়ানের বুকে মুখ গুজে এতক্ষণ যাবৎ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল শিশির। নাহিয়ান সেটা টের পেলেও বাধা দেয়নি তাকে। এবার নাহিয়ান আলতো হাতে শিশিরের 2 চোয়ালে 2 হাত রাখে। এতক্ষণ যাবৎ কান্নার দরুন চোখে মুখের রক্তিম বর্ণ ধারণ করেছে শিশিরের। তা দেখে নাহিয়ান উদ্বিগ্ন কণ্ঠে বলে, এই পাগলি এখনো কান্না করবে? দেখো আমি চলে এসেছি, গড প্রমিস আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না, সত্যি বলছি। আমার জান আর খেলো না প্লিজ। কান্নার তোপে কোনো কথাই বলতে পারে না শিশির। নাহিয়ান টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দিতে থাকে শিশিরের রক্তলাল মুখশ্রী। কিছুক্ষণ পর কোনো আগামবার্তা ছাড়াই নাহিয়ান নিজের ওষ্ঠদয় দিয়ে তীব্রভাবে দখল করে শিশিরের নরম কোমল অধরদ্বয়। কিছুক্ষণ পর নাহিয়ান ধীরে ধীরে ছেড়ে দেয় শিশিরের সদ্য ফোটা কমলের ন্যায় ওষ্ঠদয়, যা এতক্ষণে রক্তিম কৃষ্ণচূড়ার রূপ ধারণ করেছে। নাহিয়ান তার ওষ্ঠদয় ছেড়েই কোনো কথা না বলে শিশিরকে কোলে তুলে নেয়। কিছুটা কেঁপে ওঠে শিশির, তারপর নাহিয়ানের দিকে ফিরে দ্রুত বলে, কি করছেনটা কি নামান বুঝি? নিজের বিয়ে করা বউকে কোলে নিচ্ছি, এর জন্য মনে হয় না আমি তোমার কাছে কোনো রকম কৈফিয়ত দেব। নাহিয়ান তাকে নিয়ে হাঁটতে শুরু করলে শিশির উদ্বিগ্ন কণ্ঠে বলল, আচ্ছা থাক, আমাকে না, না হয় কৈফিয়ত দেওয়া লাগবে না, তবে এখন নামান প্লিজ। নিচে বাবা মা সবাই আছে, তাদের সামনে। নাহিয়ান শিশিরের কথায় কোনো হেলদোল দেখায় না। একে একে সিঁড়ি ভেঙে তাকে নিয়ে নামতে নামতে বলে, সো হোয়াট, আমি তোমাকে পুরো পৃথিবীর সামনেও কোলে নিতে পারি, বিকজ ইউ আর অনলি মাইন। শিশির আর কিছু বলতে পারে না, শুধু লজ্জায় মুখ লুকায় নাহিয়ানের প্রশস্ত বক্ষদেশে। 2 তলায় নামতেই নাহিয়ানের দেখা হয় শিকদার শাহ, রোদেলা জামান, নরিফা খানম আর ইমতিয়াজ চৌধুরীর সাথে। তাদের দুজনকে এমন অবস্থায় দেখে লজ্জায় পড়ে নাহিয়ান ব্যতীত সকলে। শিকদার শাহ শুকনো কেশে অন্যদিকে ফিরে টেনে টেনে বলে, এখানে তো আমরাও ছিলাম। আমায় কিছু বললেন আঙ্কেল? যাই হোক, বললেও লাভ নেই, বহুদিন পর আজ নিজের বউকে কাছে পেয়েছি, তাই আপাতত আশেপাশের কাউকেই চোখে পড়ছে না। তবে আপনাদের যদি সমস্যা হয় তাহলে চোখ বন্ধ করে রাখতে পারেন, আমার কোনো আপত্তি নেই। নরিফা খানম কটমট করে তাকান ছেলের দিকে। তা দেখে ইমতিয়াজ চৌধুরী বলে, এই না হলে আমার ছেলে। হ্যাঁ হ্যাঁ, আর একটু আশকারা দাও। তার জবাবে ইমতিয়াজ চৌধুরী কিছু বলার আগে নাহিয়ান বলল, বাবা, তোমাদের যা ঝগড়া করার নিচে গিয়ে করো, আর আমার পথ ছাড়ো। দেখছো না বউটা কেমন লজ্জা পাচ্ছে? যাও যাও, দেখি পথ ছাড়ো। কথাটা বলে নাহিয়ান শিশিরকে কোলে নিয়েই তাদের পাশ কাটিয়ে চলে যায়। উপস্থিত সবাই অবাক দৃষ্টিতে চেয়ে দেখে সেদিকে। নরিফা খানম তো নিজেই চিন্তায় পড়ে যায়। এটা কি আসলেও তার ছেলে? এমন নির্লজ্জ ছেলেকে গর্ভে ধারণ করেছিলেন তিনি? এক আদুরে শীতের সকাল, সকালের সুস্নিগ্ধ মিষ্টি রৌদ্র কিরণ শীতল ধরণীকে উত্তপ্ত করতে ব্যস্ত। ঘড়ির কাঁটায় প্রায় সকাল 8টার কিছু বেশি। মিষ্টি রৌদ্র কিরণ লাবণ্যময়ী মুখশ্রীতে এসে লাগতে ঘুম ভেঙে যায় শিশিরের। দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখে 8টা বেজে 5 মিনিট।
আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ায় সে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে বেডসাইড টেবিল থেকে নিজের ফোনটা হাতে নিয়ে শিশির দেখতে পায় সেখানে একটা শপিং ব্যাগ। শিশির কিঞ্চিত ভ্রু কুঁচকে ব্যাগ হাতে নিয়ে মোড়ক উন্মোচন করতেই তার সামনে দৃশ্যমান হয় একটি লাক্সারি শাড়ি বক্স, যেটার গায়ে লেখা অনিতা ডোংরি এবং সেই সাথে ব্র্যান্ডের সোনালি বা রূপালি অ্যাম্বোসড লোগো। সকাল সকাল এমন দামি উপহারে স্তম্ভিত হয় এই শিশির। অনিতা ডোংরি ব্র্যান্ডের শাড়ি, যার একটারই দাম প্রায় বাংলাদেশি টাকায় 4 লক্ষ টাকা। এত দামি উপহার। শিশির প্রথমে কিছুটা স্তম্ভিত হলেও পরক্ষণে সে বুঝে ফেলে কাজটা নাহিয়ান ব্যতীত অন্য কারো নয়। কিন্তু যেখানে শিশির শাড়ি পরেই না, সেখানে এত দামি শাড়ি দেওয়ার কি মানে? সে যখন আনমনে এসব ভাবছিল তখনই তার লক্ষ্যগত হয় পায়ের নিচে পড়ে যাওয়া একটা চিরকুটের দিকে। নীলচে রঙা চিরকুটটা হাতে নিয়ে সেটা খুলতে শিশির দেখতে পায় তাতে গোটা গোটা হরফে লেখা, মাই ডিয়ার লিনেট, দিস ইজ অনলি ফর ইউ। আমার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার তোমার জন্য। প্লিজ আজকে এই শাড়িটা পরো। আই এম ওয়েটিং ফর ইউ। আর হ্যাঁ, আজ কিন্তু আমি আমার স্বর্ণকেশীকে বিক্ষিপ্ত কেশধারিণী হিসেবে দেখতে চাই। শিশির চিঠিটা পড়ে আনমনে মুচকি আসে। অতঃপর দ্রুত শাড়ির বক্সটা খুলে সঙ্গে সঙ্গে তার সামনে উন্মোচিত হয় অবর্ণনীয় সুন্দর শাড়িখানা। শাড়িটা এক অপূর্ব নীলাভ রেশমে তৈরি। রংটা যেন সমুদ্রের গভীরতা ছুঁয়ে আসা রাতের আকাশ, যার গায়ে জড়িয়ে আছে এই সূক্ষ্ম রূপালী জরিকাজ, যা পূর্ণিমা চন্দ্রের স্বর্ণাভ আলোক রশ্মিনে চিকচিক করছে। শাড়ির পাড় জুড়ে রয়েছে সূক্ষ্ম নকশার আঁচড়। আঁচলের প্রান্ত জুড়ে ছড়িয়েছে হালকা গ্লিটারিং পাথর। আঁচলের প্রান্ত জুড়ে ছড়িয়েছে হালকা গ্লিটারিং পাথর বা সিকোয়েন্সের আলোকছটা, যেন একাধারে রাজকীয় আবার আধুনিক। একটা ক্লাসিক নকশাকে নতুন যুগে ছোঁয়ায় গাথা। শাড়িটার সৌন্দর্যে বিমোহিত হয় শিশির, তবে সে সবচেয়ে বেশি মুগ্ধ হয় তার প্রতি নাহিয়ানের ভালোবাসার কথা চিন্তা করে। ঘড়ির কাঁটায় প্রায় সকাল 9টা। শিশির শাড়িটা আজ নিজের হাতেই পরেছে। যদিও সে চেয়েছিল রোদেলা জামানের কাছ থেকে পড়তে, তবে আজ সকালে রোদেলা জামান সাজ্জাদকে দেখতে সাজিদদের বাসায় গিয়েছে। অগত্যা ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে অপটু হাতে শাড়িটা নিজেই পরেছে শিশির। নিজেকে আজ বেশ যত্ন করে সাজিয়েছে সে। ব্লু কালার শাড়িটার সাথে ঠোঁটে গাঢ় ও গোলাপি রঞ্জক, ফর্সা ত্বকে হালকা ব্লাশার, ডাগর ডাগর মধুরঙা চোখের পাতায় চিকন আইলাইনার, কর্ণমূলে নাহিয়ানের পাঠানো রুবি বাহুবলী কানের দুল, নাকে ডায়মন্ডের ছোট্ট তারকাকৃতির নোলক। সেই সাথে নাহিয়ানের কথা অনুযায়ী নিজের স্বর্ণাভ কেশরাজি বাঁধন হারা করে রেখেছে শিশির। সেখানে শোভিত পাচ্ছে নাহিয়ানের পাঠানো বেলি ফুলের গাজরাটা। সাজুগুজু শেষে আরশিতে নিজের সুশ্রী অবয়বটার দিকে শেষবার দৃষ্টিপাত করলো শিশির। আজ তাকে একটু বেশি সুন্দর লাগছে, তবে নিজের সৌন্দর্যের দিকে বিশেষ নজর না দিয়ে দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে শেষবার সময় সম্পর্কে অবগত হলো সে। অতঃপর ড্রেসিং টেবিলের উপর থেকে নিজের ব্রেসলেটটা হাতে জড়িয়ে দ্রুত নিচে নামলো শিশির। নিচে এসে থমকে যায় শিশির। তার মনে পড়ে আনোয়ার সাহেব তো রোদেলা জামানকে নিয়ে গিয়েছে, আর শিকদার শাহ অফিসে গিয়েছে। অবশ্য বাকি একটা গাড়ি তার জন্য আছে, কিন্তু সে তো ড্রাইভিং পারে না। সবচেয়ে বড় কথা, ঠিকানাই তো জানে না সে। শিশির অন্যমনস্ক হয়ে যখন এসব চিন্তায় মগ্ন, তখনই বাড়ির সামনে এসে হর্ন দেয় একটা গাড়ি। শিশির দ্রুত সামনে তাকিয়ে দেখতে পায় একটা ডার্ক ব্লু কালার গাড়ি অপেক্ষমান তার সামনে। শিশির কিছুটা অবাক হয়ে সামনে এগিয়ে আসতে গাড়ির ভেতরে থাকা বেশ বয়স্ক একটা লোক বলে, মামুনি, গাড়িতে ওঠো, আমাকে নাহিয়ান পাঠিয়েছে। নাহিয়ানের নাম শুনে কিছুটা নিশ্চিন্ত হয় শিশির। অতঃপর শাড়িটা ভালো করে নিজের নিয়ন্ত্রণে এনে গাড়িতে উঠে বসে সে। প্রায় আধা ঘন্টার মাঝে গাড়ি এসে থামে নির্দিষ্ট গন্তব্যে। গাড়ির ভেতরে থাকা মাঝবয়সী বৃদ্ধ লোকটি বলে, এসে গেছি মামুনি, এখন তুমি নামতে পারো। শিশির বাইরে তাকিয়ে দেখে এখনো বেশ কিছুটা পথ বাকি। সে অবাক কণ্ঠে লোকটার দিকে তাকিয়ে বলে, কিন্তু আঙ্কেল, পথ তো এখনো বেশ বাকি। লোকটা কিছুটা হেসে তার দিকে ফিরে বলল, আমি জানি মামুনি, কিন্তু নাহিয়ান তোমাকে এখানে নামিয়ে দিতে বলেছে। কি আর করা। শিশির স্বভাবসুলভ মুচকি এসে গাড়ি থেকে নেমে গন্তব্যস্থলের দিকে পা বাড়ায়। গাড়িটা যেখানে থেমেছিল সেখান থেকে গন্তব্যস্থলের দূরত্ব মাত্র কয়েক কদমে, তবে শাড়ি পরে বেহাল দশা শিশিরের। 2 মিনিটের পর 10 মিনিটে যেতে হচ্ছে তাকে। অবশেষে সে এগিয়ে গিয়ে প্রধান গেটে হাত রাখলো। সঙ্গে সঙ্গেই তার সামনে দৃশ্যমান হলো এক নিখুঁত ডুপ্লেক্স বাড়ি। বাড়িটা যেন এক স্বপ্নপুরীর প্রতিচ্ছবি। শ্বেত পাথরের মতো সাদা রঙে সেজে উঠেছে তার শরীর। প্রতিটা ইটে, প্রতিটা কার্নিশে লেগে আছে ইউরোপীয় স্থাপত্যের নিখুঁত ছোঁয়া। বিশাল দুটি অংশের মাঝে সুউচ্চ প্রবেশদ্বার, বড় বড় কাচের জানালা। বারান্দাগুলোর কারুকার্যময় রেলিং সাক্ষী দিচ্ছে এক অমর প্রেম কাব্যের। সামনে সাজানো গোছানো সবুজ আঙিনা।
যেখানে সকালে নরম ও রোদ্দুর আর উষ্ণ বাতাস মিলেমিশে একাকার হচ্ছে। শিশির মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সেদিকে। অতঃপর তার দৃষ্টি আটকালো বাড়ির নাম ফলকের দিকে, যেখানে স্নিগ্ধ ও রৌদ্ররেখায় চিকচিক করছে আমাদের রাত রাঙা প্রেম নিবাস। পাশেই ব্র্যাকেটে ছোট করে লেখা মাঝরাতে রোদ্দুর। শিশির কতক্ষণ যে বিমোহিত দৃষ্টিতে সেদিকে চেয়ে থাকলো তার হিসেব নেই। তার সবচেয়ে বেশি নজর কাড়ল মাঝরাতের রোদ্দুর কথাটি। কি অদ্ভুত সুন্দর নাম, যার সাথে বাস্তবের কোনো মিল নেই। এক অলিক প্রেম কাব্যে আঁকা প্রণয় রেখা। অতঃপর শিশির নিজের শাড়ি সামলে ভেতরে প্রবেশ করে। সে ভেতরে ঢুকতেই তার উপর শুরু হয় গোলাপের নরম পাপড়ির কোমল বর্ষণ। দুই তলা থেকে একাধারে তার উপর পতিত হয় শত সহস্র গোলাপের রক্তিম পাপড়ি। শিশির অবাক হয়ে উপরে তাকায়। অতঃপর একটা পরিচিত কণ্ঠ তার দৃষ্টি কেড়ে নেয় সামনের দিকে। বাড়ির ভেতর দুই তলায় ওঠার জন্য দুই দিকে চলে গেছে দুইটা সিঁড়ি, আর তার ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে নাহিয়ান বলছে, আপনাকে স্বাগতম মহারানী, আমাকে প্রেম পাগল করা একমাত্র বিমোহিনী। শিশির কি বলবে বুঝতে পারে না। তার পায়ের কাছে বিছানো লাল গালিচার উপর অজস্র শ্বেত গোলাপ পাপড়ি। একে একে সেগুলোকে মারিয়ে শিশির এগিয়ে যায় নাহিয়ানের দিকে। নাহিয়ানের পরনে আজ শিশিরের সাথে ম্যাচ করে ব্লু কালার টমফোর্ড পপলিন ক্লাসিক ফিট শার্ট। ব্লু কালারে তাকে যেন অদ্ভুত রকমের সুন্দর লাগছে। শিশিরের তো এক প্রকার ঘোর লেগে যাচ্ছে তাকে দেখে। শিশির সিঁড়ির দিকে এক ধাপ করে যত এগোচ্ছে ততই তার উপর গোলাপের পাপড়ির বর্ষণ তীব্র হচ্ছে। সে এগিয়ে এসে নাহিয়ানের সামনাসামনি দাঁড়িয়ে হেসে বলল, এসব কি? আমার সুহাসিনীর জন্য ছোট্ট উপহার। শিশির চারিদিকে একবার নজর বুলিয়ে রাজকীয় বাড়িটির সৌন্দর্য অনুভব করলো। অতঃপর নাহিয়ানের দিকে বলল, এগুলো ছোট্ট উপহার? তা নয় তো কি। শিশির আশেপাশের সৌন্দর্যে ফের অন্যমনস্ক হতে নাহিয়ান মুচকি হেসে বলল, এত মুগ্ধ হওয়ার কিছু নেই প্রলয়িনী। আমার হৃদয়ে যে ঝড় বইছে তার সৃষ্টিকারী আপনি, আর আপনার সৌন্দর্যের কাছে এগুলো নেহাতি ক্ষীণ, অতি মাত্রায় নগণ্য। তাই বলে এত কিছু? কোথায় এত কিছু? এখনো তো আপনাকে কিছুই দেখালাম না। শিশির অবাক হয়ে বলল। এখনো কিছু বাকি আছে? নাহিয়ান কিছুটা ঝুঁকে শিশিরের কানের কাছে ফিসফিস করে বলল, এখনো আমার হৃৎপিণ্ডটারে চিরে আপনাকে দেখানো বাকি আছে, যেখানে কি তীব্র বেগে তাণ্ডব চালিয়েছেন আপনি। তবে আপাতত আমার দেয়া ছোট্ট উপহারকেই দেখুন। নাহিয়ানের প্রথম কথায় শিশির কিছুটা রেগে গেল। পরবর্তী কথায় প্রশ্নসূচক জিজ্ঞাসু দৃষ্টিতে তার পানে চেয়ে এসে বলল, আবার কি? চোখটা বন্ধ করুন। শিশির ভ্রুদয় কিঞ্চিত কুঁচকে বলল, আবার চোখ বন্ধ কেন? কারণ আমি বলেছি তাই। শিশির নাহিয়ানের সাথে আর তর্কে জড়ালো না। আলগোছে নয়নদয় আলতো করে বন্ধ করলো সে। সঙ্গে সঙ্গে নাহিয়ান কোলে তুলে নিল তাকে। সঙ্গে সঙ্গে বন্ধ করা আখি জোড়া দ্রুত খুলল শিশির। তা দেখে নাহিয়ান তাকে সতর্ক করে বলল, শশ, বললাম না চোখ বন্ধ। শিশির কিছু বলার আগে নাহিয়ান ফের বলল, ইউ নো ভেরি ওয়েল দ্যাট তুমি যদি আর একটা কথা বলো তাহলে কিন্তু আমি নিজেই তোমার মুখ বন্ধ করে দেব। কি ম্যাম, দিব নাকি? শিশির খুব ভালো করে জানে নাহিয়ান কি বলতে চাইছে না। সে এটাও খুব ভালো করে জানে সে যদি এখন নাহিয়ানের কথা না শুনে তবে নাহিয়ানের মুখে বলা কথাটা কে সত্য করে ছাড়বে। তাই আর কোনো কথা না ফের চোখ বন্ধ করলো সে। তা দেখে মুচকি হাসলো নাহিয়ান। তারপর তাকে কোলে করে নিয়ে একের পর এক সিঁড়ি পেরিয়ে এগিয়ে গেল ছাদের দিকে। ডুপ্লেক্স বাড়িটার বিশাল ছাদে এসে নাহিয়ান ধীরে ধীরে অতি সাবধানে তার প্রাণনাশিনীকে কোল থেকে নামালো। অতঃপর শিশিরকে উদ্দেশ্য করে বলল, নাও ইউ ক্যান ওপেন ইয়োর আইজ লিনেট। নাহিয়ানের কাছ থেকে অনুমতি পেয়ে শিশির ধীরে ধীরে নিজের বদ্ধ আখিজোড়া মেলে সামনে তাকালো। সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার প্রচণ্ড রকম চমকে উঠল সে। তার সামনে শুভ্র রঙা বিভিন্ন নাম না জানা ফুলে সজ্জিত একটা হেলিকপ্টার, যার ভেতরে বসে আছেন দুইজন ক্যাপ্টেন। শিশির নাহিয়ানের দিকে ফিরে বলল, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব কি? নাহিয়ান শান্ত কণ্ঠে বলল, আমার মাথা একদম ঠিকই ছিল, তবে তোমার এই সাজ কি আর আমাকে শান্ত থাকতে দিচ্ছে? বাজে কথা বন্ধ করুন। এসব কিসের জন্য? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, সবটা ক্লিয়ার হয়ে যাবে। এখন বেশি কথা না বলে চলো আমার সাথে। শিশিরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নাহিয়ান এক প্রকার জোর করে তাকে হেলিকপ্টারে তুলে অতঃপর পুষ্পসজ্জিত কেবিনে বসে ক্যাপ্টেনকে অনুমতি দেয় হেলিকপ্টারটা উড্ডয়ন করার জন্য। ক্যাপ্টেন নাহিয়ানের কাছ থেকে অনুমতি পাওয়ার পরপরই হেলিকপ্টারটি উড্ডয়ন করলো নীল আকাশে। হেলিকপ্টার চলছে, যদিও বেশি উঁচু দিয়ে নয়, তবুও নিচের ঢাকা শহরের বিশাল বিল্ডিংগুলো আস্তে আস্তে ছোট ছোট খেলনা বাড়ির আকৃতি ধারণ করছে। নাহিয়ান শক্ত করে চেপে ধরে রেখেছে শিশিরের হাত। অতিবাহিত হয়েছে প্রায় 1 ঘন্টা 30 মিনিট। হেলিকপ্টারটি বর্তমানে উঠছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত
কক্সবাজারের উপর দিয়ে। হঠাৎই শিশিরের দৃশ্যমান হয় বঙ্গোপসাগরের স্বচ্ছ নীল পানি। সে যখন সামুদ্রিক নীল জলের সৌন্দর্য উপভোগে ব্যস্ত, ঠিক তখনই নাহিয়ান বলে, আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি, কিন্তু তোমাকে যে আবারও নিজের ওই মোহময়ী মরণ খাতে চোখ দুটা বন্ধ রাখতে হবে। আবার নাহিয়ান মুচকি হেসে বলে, যে আবার বাট প্রমিস, এটাই লাস্ট বার। মনে থাকে যেন এটাই লাস্ট বার কিন্তু। নাহিয়ান পাশ থেকে একটা সুতীক্ষ্ণ মোলায়েম কাপড় দিয়ে অত্যন্ত নিপুণ হাতে যত্ন করে শিশিরের চোখ দুইটা বেঁধে দেয়। প্রায় মিনিট 10 পর শিশির নাহিয়ানের সাহায্যে ধীরে ধীরে নামে হেলিকপ্টার থেকে। নাহিয়ান ধীরে ধীরে শিশিরকে নিয়ে এগিয়ে যায় সামনের দিকে। শিশির চোখে কিছু দেখতে না পেলেও অনুভব করতে পারছে একটা ভরসার হাত কি শক্তভাবে ধরে আছে তাকে। কিছুক্ষণ পর নাহিয়ান সযত্নে শিশিরের চোখ থেকে মোলায়েম কাপড়টির বাঁধন খুলে দিল। যদিও খুবই আলতোভাবে চোখ দুটো বাঁধা ছিল, তবুও আশেপাশটা স্বচ্ছ হতে শিশিরের প্রায় 2 মিনিটের মতো সময় নিল। শিশির এবার ভালোভাবে সামনের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে এক বর্ণনাহীন অনুভূতি ঘিরে রইল তার চারিপাশ, আবদ্ধ করলো তাকে। তার সমস্ত প্রকাশভঙ্গি যেন থমকে গেল। আর সামনেই সেন্ট মার্টিনের নির্জন প্রান্ত, যেখানে নীল সমুদ্রকে পেছনে রেখে সজ্জিত হয়েছে এক স্বপ্নের আসর। শুকনো মাটির উপর বিছানো গোলাপের রক্তিম পাপড়ির পথ, যা সোজা গিয়ে মিলেছে সাদা পর্দা আর ফুলে মোড়া বিশাল কুঞ্জে। দুপাশে স্বর্ণালী স্ট্যান্ডে রাখা গোলাপ, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ফুলের বৃত্তাকার গুচ্ছ। ঢেউয়ের মৃদু গর্জন আর হালকা নোনা বাতাসে মিশে আছে গোলাপের গন্ধ। শিশির যখন অবাক লোচনে স্থানটি বিশ্লেষণ করতে ব্যস্ত, তখনই নাহিয়ান তার কানের কাছে ফিসফিসিয়ে বলে, এখানেই দাঁড়িয়ে থাকবে? শিশির নাহিয়ানের কথায় তার দিকে ফিরতেই নাহিয়ান চোখের ইশারা দিয়ে তাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য বলে। শিশির অবাক ভঙ্গিমায় 2 হাতে মুখ চেপে এগিয়ে যায় পুষ্পসজ্জিত কুঞ্জটির দিকে। যত সামনে এগোচ্ছে ততই বঙ্গোপসাগরের দিক থেকে ধেয়ে আসা ঝিরিঝিরি বাতাস তার পরনের নীলচে রঙা যত সামনে এগোচ্ছে ততই বঙ্গোপসাগরের দিক থেকে ধেয়ে আসা ঝিরিঝিরি বাতাস তার পরনের নীলচে রঙা শাড়ির আঁচলকে নিজের দিকে টানছে। ফিরে ফিরে উঠছে তার স্বর্ণালী এমব্রয়ডারি কৃত আঁচলখানা, সেই সঙ্গে তার বাঁধনহারা বিক্ষিপ্ত স্বর্ণাভ কেশরাজি। নাহিয়ান মুগ্ধ নয়নে চেয়ে আছে তার তিলোত্তমার দিকে। তার চেয়ে শিশির বরাবরের মতোই এখনও দেখা দিচ্ছে ভুবন মোহিনী সৌন্দর্যের অধিকারিণী রূপে। শিশির যখন কুঞ্জটির একেবারে মাঝ বরাবর দাঁড়ালো, ঠিক তখনই নাহিয়ান পেছন থেকে একে একে বলতে শুরু করলো, আমি তোমার চোখে নিজের স্বপ্নগুলো দেখতে চাই। প্রতিদিন সকালে তোমার মিষ্টি কণ্ঠের মিষ্টি আওয়াজে নিজের ঘুম ভাঙাতে চাই। তোমার ওই স্বর্ণাভ কেশরাজির মৃদু পরশে দিন শুরু করতে চাই। তোমায় নিয়ে গোটা শহর ঘুরতে চাই। নিজের হৃদয়ের সবটুকু ভালোবাসা তোমায় উজাড় করে দিতে চাই। দিন শেষে তোমার মুখের ওই সুস্নিগ্ধ হাসি দেখে সারাদিনের ক্লান্তিগুলো বিদায় জানাতে চাই। কথাগুলো বলতে বলতে নাহিয়ান এগিয়ে আসলো শিশিরের দিকে। শিশির এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে নাহিয়ানের দিকে। কে জানে তাতে মিশে আছে হয়তো বিস্ময়, হয়তো বা মুগ্ধতা। তবে নাহিয়ান আর এক মুহূর্ত দেরি না করে শিশিরের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। অতঃপর নিজের হাত শিশিরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমি তো নিজের হৃদয়কে সারা জীবনের জন্য তোমার নামে লিখে দিয়েছি। এখন তুমি কি সারা জীবনের জন্য তোমার হাত আঁকড়ে ধরার অনুমতিটুকু আমায় দেবে? উইল ইউ বি মাই লাভ লাইন, মাই মিডনাইট সানশাইন? শিশিরের চোখ বেয়ে ইতিমধ্যে গড়িয়ে পড়ছে আনন্দ অশ্রুরা। তার হৃদগহীনে বারবার একটাই শব্দ বাজছে, একটা মানুষ কতটা ভালোবাসতে পারে। শিশির নিজের হাত নাহিয়ানের হাতে রেখে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। নাহিয়ানের চোখ বেয়েও গড়িয়ে পড়ল অশ্রুকণা। শেষ পর্যন্ত তার প্রাণনাশিনী তাকে মন থেকে মেনে নিয়েছে, এটা ভাবতেও তার হৃদয়ে প্রেম পরশগুলো দোলা দিয়ে যাচ্ছে। অন্যদিকে নাহিয়ানের হাতের উপর শিশিরের হাতটা রাখতে উপরের হেলিকপ্টার থেকে তাদের উপর বর্ষিত হলো অজস্র পুষ্পগুচ্ছ। শিশির হেসে মুগ্ধ নয়নে সেদিকে তাকালো। হাসির সঙ্গে সঙ্গে নাহিয়ানের দুর্বলতাটা, অর্থাৎ শিশিরের বাচোয়ালের টোলখানা অদ্ভুত রকম সৌন্দর্য নিয়ে দৃশ্যমান হলো। নাহিয়ান বিমোহিত দৃষ্টিতে তাকালো শিশিরের পানে। তাদের উভয়কে ছুঁয়ে গেল বঙ্গোপসাগরের মৃদুমন্দ বাতাস, প্রণয়ের প্রেম পরশ। চৌধুরী ইন্ডাস্ট্রিজের অফিস ভবনে 2 তলার একটা বিশাল কেবিনে বসে আছে নাহিয়ান। সামনে দেশের নামকরা অনেক ব্যবসায়ী একটা গুরুত্বপূর্ণ বিজনেস মিটিংয়ে এক হয়েছে তারা। প্রায় 50 কোটি টাকার প্রজেক্ট। নাহিয়ান সিআইডি টিম থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছে। সে চায় না আর কখনো নিজের প্রাণনাশিনীর থেকে দূরে থাকতে, আর না তো চায় এমন কোনো কাজের সাথে যুক্ত হতে যা তাকে নিজের প্রাণনাশিনীর থেকে আলাদা করে। অবশ্য রেজিগনেশন লেটারটা ইমেল করার পরপরই হেডকোয়ার্টার প্রধান গ্রিডি ফল্ট নিজে নক করেছিল তাকে। তবে তার একটাই উত্তর, নিদার আই ক্যান সেপারেট ফ্রম মাই ওয়াইফ নর আই ওয়ান্ট
সে নাহিয়ানকে বোঝানোর শত চেষ্টা করলেও নাহিয়ানের জবাব একটাই ছিল। শেষমেশ তারা নাহিয়ানের এমন যুক্তির কাছে হার মানে। নাহিয়ান সিদ্ধান্ত নিয়েছে নিজেদের বিজনেসে জয়েন করবে। যেহেতু বিজনেসটা তার বাবার, তাই উত্তরাধিকার সূত্রে সেটার মালিক নাহিয়ানই হবে। তাই তার বাবা ইমতিয়াজ চৌধুরী চান ছেলে এখন থেকেই ব্যবসার হাল ধরুক। তাই আজকের এই এত বড় ক্লায়েন্ট মিটিংয়ে সমস্ত দায়িত্বই নাহিয়ানের উপরে ন্যস্ত হয়েছে। ঘড়ির কাঁটা প্রায় 11টা ছুঁইছি। মিটিং শুরু হওয়ার আগে নিয়ম অনুসারে সকলের ফোন সাইলেন্ট করে রাখতে হবে। সকলের সাথে নাহিয়ানও নিজের ফোনের লক খুলে সাইলেন্ট মোড অন করতে যাচ্ছিল। ঠিক তৎক্ষণাৎ একটা মেসেজে চোখ আটকে গেল তার স্ক্রিনে। সেখানে জল করছে একটা নিউজ। রাজধানীর বিখ্যাত বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে এক বিরাট সড়ক দুর্ঘটনা। নিহত সংখ্যা 10 জন ছাড়িয়েছে। আহতদের অনেকেই নিখোঁজ আছেন। সঙ্গে সঙ্গে নাহিয়ানের মস্তিষ্কে তড়িৎ বেগে স্মরণ হলো শিশিরের কথা। আজকে এই সকালেই তো শিশির বলছিল শপিংয়ে যাবে সাজ্জাদের জন্য কিছু কেনাকাটা করতে। আর শিশির তো সবসময় বসুন্ধরা থেকে কেনাকাটা করে। তবে কি শিশিরের কিছু? নাহিয়ানের মাথা কাজ করে না। এক ঝটকায় সেখান থেকে উঠে দাঁড়ায় নাহিয়ান। তার এমন আচরণে অবাক হলো উপস্থিত সকলে। তাদের মধ্যে থেকে একজন মাঝবয়সী লোক বলে, এনি প্রবলেম মাই সান? নাহিয়ান তার কোনো প্রশ্নের জবাব দেয় না। দ্রুতবেগে উন্মাদের মতো বের হয়ে যায় সেখান থেকে। তবে বের হয়ে নাহিয়ান কি করবে বুঝতে পারে না। মাথা কাজ করছে না, তার নিজেকে পাগল মনে হচ্ছে। উন্মাদের মতো নিচে এসে গাড়িতে স্টার্ট লাগায় সে। কমপ্লেক্সের সামনে হাজারো মানুষের ভিড়। পুলিশ একা সামাল দিতে পারছে না তাদের। চিৎকার হাহাকারে ভরাক্রান্ত হয়ে উঠছে চারিপাশ। ভিড় ঠেলে ভেতরে ঢুকলো নাহিয়ান। কোথাও দেখা যাচ্ছে না শিশিরকে। পাগল প্রায় নাহিয়ান বিক্ষিপ্ত নয়নে খুঁজতে থাকলো তার প্রাণনাশিনীকে, কিন্তু সে কোথায়? এক পর্যায়ে নাহিয়ান নিজের চুল মুষ্টিবদ্ধ করে রাস্তার উপর বসে পড়ল। কি করবে সে? কোথায় তার প্রাণনাশিনী? কোথায় তার স্বপ্নচারিণী, তার হৃদয় হরণী? নাহিয়ান চিৎকার করে উঠল। তার চিৎকারে চারিপাশ থমকে গেল ক্ষণকাল। হঠাৎ নাহিয়ান নিজের কাঁধে অনুভব করলো কারো উষ্ণ স্পর্শ। নরম কোমল সেই স্পর্শে নিজের নুয়ে রাখা মাথাটা সামান্য তুলল নাহিয়ান। সঙ্গে সঙ্গে তার দেহে যেন প্রাণ ফিরে এলো। তার পিছনে দাঁড়িয়ে আছে তার প্রাণনাশিনী। নাহিয়ান বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ালো। অতঃপর শিশিরকে নিজের সর্বশক্তি দিয়ে জাপটে ধরল। পাগলের মতো বিলাপ করে সে বলে উঠল, কোথায় ছিলে তুমি? বলো বলো, কোথায় ছিলে? ফোন অফ কেন ছিল? আমাকে কি এক মুহূর্ত শান্তি দেবে না তুমি? আমাকে না মেরে কি শান্তি হবে না তোমার? বিলাপ করতে করতে চোখ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ে নাহিয়ানের। তার এমন পাগলামিতে শিশির কি বলবে বুঝতে পারে না। সে অস্পষ্ট স্বরে নাহিয়ানের বক্ষদেশের মধ্যে থেকেই বলল, শান্ত হন, এরকম কেন করছেন? দেখুন আমার তো কিছু হয়নি। নাহিয়ান আরও শক্ত করে জাপটে ধরল শিশিরকে, যেন একেবারে নিজের সাথেই মিশিয়ে ফেলবে। তার লক্ষ্যই হলো না আশেপাশে কতগুলো অবাক দৃষ্টি বিশ্লেষণ করছে তাদের। নাহিয়ান মঞ্জিলে সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ আগে। সারাটা দিন নাহিয়ান শিশিরের হাত আঁকড়ে ধরে তার পাশেই ছিল, যেন এক ফোঁটা চোখের আড়াল হলেই তার শিশির বিন্দু হারিয়ে যাবে। এমনকি শিশিরের জন্য আজ সব খাবার নিজ হাতে রান্না করে তাকে খাইয়েছে নাহিয়ান। আজ পুরো রান্নার সময়টা জুড়ে কিচেনে তার পাশে এসে বসিয়ে রেখেছিল শিশিরকে। শিশিরের শরীরে জড়ানো ওড়নাটা নিজের হাতের সঙ্গে এক প্রকার বেঁধে রেখেছিল সে। মাগরিবের নামাজ শেষে নাহিয়ানের রুমে প্রবেশ করলেন নরিফা খানম, ইমতিয়াজ চৌধুরী, শিকদার শাহ আর রোদেলা জামান। ইমতিয়াজ চৌধুরী একটু রেগেছিলেন ছেলের অদ্ভুত আচরণে। অবশ্য রাগ হওয়াটাই স্বাভাবিক। 1 বা 2 কোটি নয়, পুরো 50 কোটি টাকার একটা প্রজেক্ট হাতছাড়া হয়ে যাচ্ছিল নাহিয়ানের সামান্য ভুলের কারণে। তবে বাসায় আসার পর তিনি যখন জানতে পারলেন সবটাই শিশিরের জন্য, তখন আর তার কি করা। সে নিজেও তো এমন ছিল। দরজার বাইরে থেকে নক করে রোদেলা জামান বললেন, আসতে পারি নাহিয়ান? দরজাটা অবশ্য খোলাই ছিল, তবে হাজার হলেও নিজের মেয়ে জামাইয়ের ঘর বলে কথা, অনুমতি নেওয়াটাই স্বাভাবিক। নাহিয়ান ভেতর থেকেই বলল, জি আন্টি আসুন। একে একে ভিতরে প্রবেশ করলেন সবাই। তার রুমের বিশাল কাউচের উপর ল্যাপটপ হাতে বসেছিল নাহিয়ান, পাশেই শিশির। তাদের সবাইকে দেখে শিশির কিছুটা অপ্রস্তুত হয়ে উঠল। তবে নাহিয়ান একেবারেই স্বাভাবিক। সবার উদ্দেশ্যে সে বলল, কিছু বলবে তোমরা? নরিফা খানম সহ সবাই নাহিয়ানের রুমের বিশাল কিং সাইজ সোফাটার উপর বসলো। অতঃপর নরিফা খানম নাহিয়ানা শিশিরকে উদ্দেশ্য করে বলল, নোয়া, নাহিয়ান, আমরা জানি তোমরা এখন একে অপরের জন্য হালাল। অবশ্যই সেটা আমাদের অনুমতি সাপেক্ষিক। তবে তোমরা দুজনেই আমাদের দুই পরিবারের অত্যন্ত আদরের। আমরা কখনোই চাইনি তোমাদের বিয়েটা ওভাবে হোক। তবে সে কথা বলে আর লাভ নেই, কেননা যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। তাই এখন আমি যেটা বলতে চাই সেটা হলো। কথার মাঝে একবার থামলেন তিনি। অবশ্য তার একটাই কারণ, শিশির। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে উপস্থিত সকলের পানে।
তার মনে একটাই দ্বিধাদ্বন্দ্ব, সবাই তাদের বিয়ের কথাটা জানলো কিভাবে? নাহিয়ান তো তাকে জোরপূর্বক বিয়ে করেছিল, এক প্রকার ফোর্স করে। এ ব্যাপারে তো কারো জানার কথা নয়। সে যখন এই সকল চিন্তায় নিমগ্ন, তখনই নওরিফা খানম আর রোদেলা জামান একে অপরের দিকে তাকিয়ে হাসলেন। রোদেলা জামান বলে উঠলেন, কি ব্যাপার নোয়া, কি ভাবছিস? বাবা মা আঙ্কেল আন্টি সব কিভাবে জানতে পারলো? ফের হাসলেন তিনি। তারপর নওরিফা খানমের দিকে চেয়ে বললেন, রিফা আপা, তুমি বলবা নাকি আমি? তুই বল। রোদেলা জামান বলতে শুরু করলেন, সেদিন সুইজারল্যান্ডে তোদের বিয়ের সময় আমরা সবাই গ্রুপ কলে অ্যাড ছিলাম। শিশির অবাক দৃষ্টিতে তাদের পানে চেয়ে বলল, মানে? মানে আর কি, তুই বিয়ে করতে চাচ্ছিলি না, আর আমার ছেলে, সে তো বাবার সম্মান রক্ষা করবে, তাই না? বাবা ছেলে বলে কথা, তাই যা হবার তাই হয়েছিল। বাজে কথা বাদ দিয়ে যে কথা বলতে এসেছে তাই বলো। শোনো, তোমাদের বিয়ে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কেননা তোমরা দুজনেই দুজনকে ভালোবাসো। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে তোমাদের বিয়েটা আগে থেকেই ঠিক করা ছিল। শিশির দ্বিতীয়বারের মতো চমকালো। বিয়ে ঠিক করা ছিল মানে? তবে তার বিস্ময়কে পরোয়া না করে নরিফা খানম বললেন, তোমাদের বিয়েটা আমার ছোট ভাই অর্থাৎ নরসদ আর আমি মিলে ঠিক করেছিলাম। সে বহু পুরাতন কথা, সেসব কথা না হয় আজ না বলি। তবে প্রধানত যে কথাটা বলতে এসেছি তা হচ্ছে, আমার বড় ভাই অর্থাৎ নুরুজ্জামান খানমের খুব ইচ্ছা ছিল তাদের পরিবারের একমাত্র মেয়ের বিয়েতে পুরো জাফলংকে সাজাবে। সাড়ম্বরে আয়োজিত হবে খানম বংশের একমাত্র মেয়ের বিবাহ অনুষ্ঠান। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেটা করা হয়তো আমাদের পক্ষে সম্ভব নয়, কেননা জাফলং আমাদের যাতায়াত বন্ধ হয়েছে প্রায় 18 বছর হলো। তবে যতটুকু সম্ভব হয়েছে সেই সাপেক্ষে আমরা চাই যে তোমাদের বিয়ের অনুষ্ঠানটার আয়োজন জাফলং এ করতে। নরিফা খানমের কথা শেষ হতেই পাশ থেকে ইমতিয়াজ চৌধুরী বললেন, আর আমরা চাইছি পরশু দিনের মধ্যে জাফলং যেতে। এখন তোমাদের কি মতামত? নাহিয়ান আর শিশির একবার একে অপরের দিকে তাকালো। অতঃপর নাহিয়ান বলল, এই বিষয়ে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। তোমরা যা ভালো মনে করবে সেটাই করবে, সেটাই হবে। কি বলো বউ? সবার সামনে নাহিয়ানের এমন সম্বোধনে লজ্জায় পড়ে শিশির। সেই সঙ্গে অপ্রস্তুত হন উপস্থিত সকলে। বিষম লাগে শিকদার স্যার। রোদেলা জামান নরিফা খানমের দিকে তাকান। নরিফা খানম ছেলের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলেন, অসভ্য নির্লজ্জ ছেলে, এখানে তোমার বাবা মা উপস্থিত, ভুলে গিয়েছো? ও মা, এতে নির্লজ্জতার কি হলো? বউকে বউ বলবো না তো রাস্তার মানুষকে বউ বলবো নাকি? আজীব। অতঃপর নাহিয়ান ইমতিয়াজ চৌধুরীর দিকে তাকে কিছু বলার আগে ইমতিয়াজ চৌধুরী দ্রুত নরিফা খানমকে বলেন, চলো চলো রিফা, আমার সুগারের ওষুধটা দিবা। এখানে থাকলে নিশ্চিত আমার সুগার লেভেল হাই হয়ে আমি মারা যাব। দ্রুত চলো। কথাটা বলে নরিফা খানমকে এক প্রকার টেনে হিঁচড়ে রুম থেকে বাইরে নিয়ে গেলেন ইমতিয়াজ চৌধুরী। সাথে বেরিয়ে গেলেন রোদেলা জামান আর শিকদার শাহ। তারা বেরিয়ে যেতেই শিশির নাহিয়ানের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনার ভেতরে কি লাজ লজ্জা বলে কোনো পদার্থ আছে, নাকি ছোটবেলায় সেরেলাক্সের সাথে সেটাও গুলিয়ে খেয়ে নিয়েছেন? বউকে বউ বললে যদি নির্লজ্জের খেতাব পেতে হয়, তাহলে সেই খেতাব আমি বারংবার পেতে রাজি আছি বউ। শিশির বুঝলো না সে রাগ করবে নাকি নাহিয়ানের এমন কাণ্ডে অবাক হবে। এই লোকটাকে যে সারা জীবন সে কিভাবে সামলাবে আল্লাহ ভালোই জানেন। খুলনায় চৌধুরী আবাসনে ঘড়ির কাঁটা প্রায় রাত 8টা ছুঁই ছুঁই। নির্ঝর নিজের রুমের সোফার উপর বসে ল্যাপটপে কাজ করছে আর ক্ষণে ক্ষণে ফারিনকে দেখছে। ফারিন সেই তখন থেকে স্টাডি টেবিলে বসে এক মনে কলম দিয়ে বিভিন্ন সাদা পাতায় কী সব হিজিবিজি অঙ্কন করে চলেছে। সেই সাথে মাঝে মাঝে গুনগুনিয়ে গান করে উঠছে। নির্ঝর শেষমেশ ল্যাপটপ বন্ধ করে এগিয়ে গিয়ে ফারিনের পেছনে গিয়ে দাঁড়ালো। ফারিন নিজের কল্পলোকে এতটাই ব্যস্ত যে খেয়ালই করলো না তার পিছনে নির্ঝর দাঁড়িয়ে। তবে নির্ঝর ভালো করে বুঝতে পারলো ফারিন খাতায় হিজিবিজি অঙ্কনের পাশাপাশি গুনগুনিয়ে গান গাইছে। তার এমন গানে নির্ঝর ঠোঁট টিপে হাসলো। অতঃপর সামান্য কেসে উঠতে ফারিন বিস্ময়ে পেছনে ঘুরে তাকালো। তা দেখে নির্ঝর বলল, না পড়ে গান গাইছো? ফারিন অপ্রস্তুত কণ্ঠে বলল, আরে স্যার আপনি? কি বললাম শুনতে পাওনি? না পড়ে গান গাইছো কেন? ফারিন মুখ ভোতা করে বলল, এই ঠান্ডা ওয়েদারে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কার পড়তে ইচ্ছা করে বলুন স্যার? স্যার কি সুন্দর রোমান্টিক ওয়েদার। তো না পড়ে তাহলে গান গাইতে হবে? না, ঠিক তা না। তবে ঠিকটা কি?
আপনি চাইলে আমার কোনো একটা রোমান্টিক মুভি দেখতে নিতে পারি, লাইক আশিকি, কুছ কুছ হোতা হে, ভারজারা ভারজারা, অথবা রিসেন্ট ভাইরাল হওয়া কিছু, যেমন সাইয়ারা। হোয়াট? না না স্যার, আমি তো শুধু নাম বললাম, কখন বললাম যে দেখতেই হবে? অতঃপর ফারিন মনে মনে বলল। ব্যাট অন রোমান্টিক। এরপর নির্ঝরের দিকে ফিরে বলল, কিছু বলবেন? আমার ফোনটা পাচ্ছি না, কোথায় জানো? সেটা তো জানি না স্যার। তোমার ফোনটা কই? ফারিন আশেপাশে একবার নজর বুলায় নিজের ফোনটা খোঁজার উদ্দেশ্যে, কিন্তু ও কোথায় যে রেখেছে আল্লাহ ভালো জানেন। কখনো তো নিজের কোনো জিনিসের যত্ন নেয় না। সে চেয়ার থেকে উঠে বিছানার উপর থেকে নিজের ফোনটা এনে নির্ঝরের হাতে দিয়ে সে বলল, এই যে নিন। নির্ঝর ফারিনের হাত থেকে দ্রুত তার ফোনটা নিয়ে নিজের নাম্বারে ডায়াল করলো। সঙ্গে সঙ্গে মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল সেভ করা নামখানা হিটলার, পাশে ব্র্যাকেটে আবার লেখা আমার আনরোমান্টিক জামাই। নির্ঝর এক অন্যরকম ভঙ্গিমায় ফারিনের দিকে তাকালো। ফারিন তখন নির্ঝরের দিকেই তাকিয়েছিল। নির্ঝর কেমনভাবে তাকাতে দেখে অবাক হয়ে সে বলল, কি হয়েছে? নির্ঝর কোনো কথা না বলে ফোনের স্ক্রিনটা তার দিকে ঘোরালো। সঙ্গে সঙ্গে ফারিনের চোখের সামনে দৃশ্যমান হলো সেভ করা নিকনেমটা। ভয়ে শুকনো একটা ঢোক গিলল সে। হিটলার নামটা সেই দিয়েছিল, যদিও বিয়ের আগে, তবে বিয়ের পর আর চেঞ্জ করা হয়নি। আর ব্র্যাকেটের নামটা তো ফ্রেন্ডরা মিলে ডিয়ার হিসেবে জোর করে দিয়েছিল। সে নির্ঝরের দিকে তাকিয়ে দ্রুত বলল। আসলে নির্ঝর এক কদম এগিয়ে আসলো তার দিকে। আসলে কি? ফারিন এক কদম পেছালো। আসলে মানে নিয়ে। নির্ঝর আরো এগোতে লাগলো তার দিকে। আমি আনরোমান্টিক? নির্ঝরের এমন অদ্ভুতভাবে এগিয়ে আসে অপ্রস্তুত হয়ে পড়ছে ফারিন। ভয়ার্ত ঢোক গিলে সে বলল, না আসলে মানে। নির্ঝর ফারিনের বেশ কাছাকাছি এসে বলল, কি তখন থেকে মানে আসলে করছো? গিভ মি দ্য আনসার। আমি আনরোমান্টিক? লাইক সিরিয়াসলি? সেদিন রাতের পর টানা 1 সপ্তাহ জ্বর ছিল তোমার, তারপরও বলবে আমি আনরোমান্টিক? নির্ঝরের এমন ঘনিষ্ঠতা অনুভব করতেই দম আটকে আসলো ফারিনের। জোরে জোরে শ্বাস নিয়ে সে বলল, আমি কখন বললাম আপনি আনরোমান্টিক? এইটা তো লিসার আর ডিয়ার হিসেবে দেখেছিল। নির্ঝর এবার ফারিনের একেবারে কাছাকাছি চলে এলো। নেশাক্ত কণ্ঠে এসে বলল, ওরা বললো আর তুমি মেনে নিলে? ওকে ফাইন, আজকে তোমাকে আমি রোমান্টিকতার ঠিক সেই পর্যায়গুলো দেখাবো যাতে ভবিষ্যতে আর কখনো আমাকে আনরোমান্টিক বলতে তোমার অন্তত 10 বার ভাবা লাগে। ফারিনের চোখ কোটর থেকে বের হয়ে আসার উপক্রম। তার এখনো ভালোভাবেই মনে আছে সেই রাতের কথা, যখন ফারিন জীবনে প্রথম নির্ঝরকে তীব্র পাগলাটে প্রেমিক হিসেবে আবিষ্কার করেছিল। সে কি করবে বুঝতে পারছে না। ইতিমধ্যে নির্ঝর ঝুঁকতে শুরু করেছে, আর কয়েক ইঞ্চির ব্যবধান। তারপরেই ফারিন বেশ জোরে বলে উঠল। জি আম্মু। নির্ঝর অপ্রস্তুত হয়ে উঠল। আম্মু কই? নির্ঝরের এমন অবাক হওয়ার সুযোগটাকে কাজে লাগালো ফারিন। নির্ঝরের হাতের নিচ দিয়ে আলগোছে বের হয়ে দৌড়ে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে সে বলল, আম্মু তো ছিলই না। তবে যে বললে আম্মু? ওটা তো আপনার থেকেই বাঁচার একটা ট্র্যাপ ছিল। তবে রে। কথাটা বলেই নির্ঝর সামান্য দৌড়ে ফারিনের দিকে এগিয়ে যেতে ফারিন এক ছুটে করিডোরে প্রায় শেষ প্রান্তে গিয়ে বলল, পারলে এখন ধরে দেখান। নির্ঝর দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। অতঃপর ফারিনের দিকে চেয়ে বলল, কতক্ষণ আর বাইরে থাকবে মিসেস? কিছুক্ষণ পর তো তোমাকে এই নির্ঝরের বুকেই ফিরতে হবে। তখন না হয় সেই সময়টা, আর সেই সময়টা সুদ সহ আসল করাই গন্ডায় নিব। মনে রেখো আমি কিন্তু ম্যাথের টিচার, ক্যালকুলেশন বেশ ভালোই পারি। ফারিন মুখ বাঁকিয়ে বলল, তখন তো। বলেই সিঁড়ি বেয়ে নিচে চলে গেল ফারিন। নির্ঝর তার যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসলো। দূর অন্তরিক্ষে দৃশ্যমান হলো এক ফালি রূপালী চন্দ্র। মেঘের আড়ালে অন্তরালে লুকিয়ে যেন খেলা করছে সে। মাঝে মাঝে ছড়াচ্ছে তার রূপালী কিরণ, তবে তা অত্যন্ত ক্ষীণ। নিজেদের বিশাল দোতলা ভবনের ছাদে দাঁড়িয়ে আছে নাহিয়ান আর শিশির। নাহিয়ান একদৃষ্টে চেয়ে আছে শিশিরের পানে। শিশির আকাশের নক্ষত্ররাজের দিকে চেয়ে নাহিয়ানকে একের পর এক বিভিন্ন কথা বলেই চলেছে, তবে তার জবাবে নাহিয়ান প্রতিবারই হুহা উত্তর দিচ্ছে। শিশির এবার বিরক্ত হয়ে নাহিয়ানের দিকে তাকাতেই দেখলো নাহিয়ান অপলক দৃষ্টিতে চেয়ে আছে তার পানে। শিশির রাগ করে কিছু বলতে গিয়েও পারল না। লজ্জায় কণ্ঠ খাদে নামিয়ে সে বলল, সারাদিন এত কি দেখেন? নাহিয়ান ঘোর লাগা কণ্ঠে বলল, আমার বউকে। এভাবে সারাদিন তাকিয়ে থাকতে বিরক্ত লাগে না? নাহিয়ান এক অন্য ভঙ্গিমায় হাসলো। তা দেখে শিশির বলল, কি হলো? একটু আগে কি বললে তুমি? বিরক্তি? তা নয়তো কি? এভাবে সারাদিন একটা মানুষের দিকে তাকিয়ে থাকলে বিরক্ত লাগাটাই তো স্বাভাবিক। তবে শোনো। কি? শিশির কিছুটা লজ্জায় মাথা নোয়ালো। অতঃপর কি জানি কি ভেবে সেই হঠাৎই নাহিয়ানকে বলল, এটা তো ক্ষণিকের জন্য মাত্র মিস্টার এয়ার। যখন আপনি আবার আমাকে রেখে আমেরিকায় চলে যাবেন তখন।
নাহিয়ান মুচকি এসে ফের গেয়ে উঠল। পুরো নাহিয়ান মঞ্জিল জুড়ে হইচই আর কলরব, সবার হৈহট্টগোলে মুখরিত চারিপাশ। সেখানে উপস্থিত চৌধুরী আবাসনের সবাই, সাথে যুক্ত হয়েছে শিশিরের মামা, বাড়ির পরিবার, এমনকি হৃদিত, আনায়ারাও। কালকে সকালে সবাই মিলে রওনা হবে জাফলংয়ের উদ্দেশ্যে। সারা সন্ধ্যাটা তাদের গল্প করেই কেটে গেছে। শিশিরদের বিয়েতে কে কি পরবে, কোথায় কোথায় ফটোশ্যুট হবে, জাফলংয়ে কোথায় কোথায় তারা ঘুরতে যাবে, মূলত এসব নিয়ে আলোচনা হচ্ছিল তাদের। যেহেতু কাল বেশ ভোরে রওনা হবে তারা, এজন্য রাত 8টার ভিতর খাওয়া দাওয়া সারতে হবে। সেই উদ্দেশ্যে নাহিয়ান মঞ্জিলের বিশাল ডাইনিং টেবিলে একত্র হয়েছে সবাই। সবাইকে খাবার পরিবেশন করছেন নরিফা খানম, রোদেলা জামান, সানজিদা সুলতান আর হাসনা খান। নাহিয়ানের সামনাসামনি বসেছে শিশির। শিশিরের ডান পাশে হৃদিত, তার পাশে আনায়া আর বাম পাশে ফারিন নির্ঝর। নাহিয়ান খাচ্ছে কম, শিশিরকে দেখছে বেশি। অন্যদিকে শিশির নিজ মনে খাচ্ছে আর মাঝে মাঝে আনায়া আর ফারিনের সাথে গল্প করছে। হঠাৎ নাহিয়ানের মাথায় দুষ্টু চিন্তা ভাবনার হানা দিতে শুরু করলো। সে দুষ্টু হেসে নিজের পাটা টেবিলের নিচ দিয়ে সামনের দিকে সামান্য এগিয়ে পায়ের বৃদ্ধাঙ্গুল দ্বারা সামনে বসা শিশিরের পায়ে সামান্য ধাক্কা দিল। তবে অবাক করার বিষয় হচ্ছে এতে কোনো হেলদোল নেই শিশিরের। সে নিজ মনে আনায়ার সাথে কথা বলেই যাচ্ছে। নাহিয়ানের এবার মেজাজটা কিছুটা খারাপ হলো। যেখানে এসে সেই কোন সময় থেকে শিশিরের দিকে তাকিয়ে আছে, সেখানে শিশিরের পায়ে ধাক্কা দেওয়ার পরও সে একবারও নাহিয়ানের দিকে তাকাচ্ছে না। নাহিয়ান নিজের কার্যক্রমটা একই ধারায় পুনরাবৃত্তি করলো বার দুয়েক। তবে এখনও শিশির স্থবির, কোনো রকম প্রতিক্রিয়া কাণ্ড দেখা যাচ্ছে না শিশিরের চোখে মুখে। নাহিয়ান বেশ অবাক হলো। যেখানে তার লাজুক লতা বউকে একবার বউ বলে ডাকলে লজ্জায় নুয়ে পড়ে, সেখানে এতবার নাহিয়ানের স্পর্শে তার কিছুই হচ্ছে না। নাহিয়ান যখন এই সকল চিন্তায় নিমগ্ন, ঠিক তখনই শিশিরের পাশ থেকে হৃদিত বলল, হায়রে, কি জামানা এসে পড়লাম। এখনকার যুগের এত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন স্মার্ট হ্যান্ডসাম সিআইডি অফিসারও নাকি আসল মানুষের পা খুঁজে পাচ্ছে না। হায় আল্লাহ, এদের হাতেই নাকি আবার আমাদের নিরাপত্তা। নিরাপদ নয় রে, নিরাপদ নয়। আমরা কাদের হাতে নিজেদের নিরাপত্তা ন্যস্ত করেছি। খাওয়ার মাঝে হঠাৎই হৃদিতের এমন কথায় সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। সবাই অবাক হলেও নাহিয়ান বেশ ভালো করে বুঝতে পেরেছে তার কথার মানে। তার মানে কি এতক্ষণ হৃদিতের পায়ে ধাক্কাধাক্কি করছিল সে? হায় রে! যাই হোক, নাহিয়ান কি লজ্জা পর কিছু করেছে নাকি? সে তো ভেবেছিল এটা তার বউয়ের পা। সে হৃদিতের কথার জবাবে বলল, স্টুপিডের মতো কথা বলিস না গাধা। তুই বসে আছিস এক জায়গায়, পা দিয়েছিস অন্য জায়গায় কেন? হ্যাঁ, ওইখানে তো শিশিরের পা থাকার কথা ছিল। পাল্টি মাইরো না মামা। তুমি যে নিজের বউয়ের স্পর্শ চিনতে পারো না সেটা স্বীকার করো, আর নিজেকে শ্রেষ্ঠ প্রেমিক হিসেবে পরিচয় দেওয়া বন্ধ করো। একদম উল্টাপাল্টা কথা বলবি না হৃদিত। তবে এখানে পা দিতে কে বলেছে? হ্যাঁ, আমার ইচ্ছে হয়েছে, আমি পা দিয়েছি। তুই কেন চিনলি না? আমি ঠিকই আমার বইয়ের স্পর্শ চিনি। তাই তো বলি, আমার নরম কোমল বইয়ের পাটা হঠাৎ করে এমন কাঠের মতো শক্ত কেমনে হলো? চুপ কর বেড়া, এখনো বইয়ের স্পর্শ চিনিস না? আবার বড় বড় ডায়লগবাজি করিস। কত কিনা সহ্য করতে হয়েছে তোর জন্য আমাকে। সারাদিন আমার কানের কাছে আমার হৃদয়েশ্বরী বলে কেন কেন করতিস, আর আমি বেচারা সিঙ্গেল মানুষ চুপ করে তোর পাগলামি দেখতাম। আর এক কথা বলবি তো এখানেই কিন্তু। তাদের এমন তীব্র মুহূর্তে ইমতিয়াজ চৌধুরী বললেন, আহা নাহিয়ান, কি হচ্ছেটা কি? খেয়ে নাও চুপচাপ। নাহিয়ান বাবার কথা শুনে আর কিছু বলল না। হৃদিত শান্ত হলো। এদিকে নাহিয়ানের এমন কাণ্ডে ইতিমধ্যে লজ্জায় নুয়ে পড়েছে শিশির, আর পড়বেই বা না কেন। ফারিন আর আনায়া, বিশেষ করে ফারিন যেভাবে তার দিকে তাকাচ্ছে, তাতে লজ্জা হওয়াটাই স্বাভাবিক। সময়টা মাঝরাত, শীতের প্রহর প্রায় মাঝখানে এসে থেমেছে। চারিদিকে নিঝুম, কোনো সারা শব্দ নেই। হিমেল হাওয়ায় এক ঝাপটা যেন দূরের কোনো অজানা সুরের মতো শরীরে কাঁপুনি জাগিয়ে দিয়ে যাচ্ছে। আকাশটা নিরাভরণ, কেবল জোনাকির মতো জল জলে তারাগুলো মিটমিট করে চেয়ে আছে। রাতে করে ঘুমানোর অভ্যাস শিশিরের। পড়াশোনার জন্য বেশিরভাগ দিনই প্রায় রাত 12টা বা 1টায় ঘুমানো হয় তার। তবে আজ একটু বেশি তাড়াতাড়ি ঘুমাতে হয়েছিল তাকে। ঘড়ির কাঁটা রাত 9:30 ছোঁয়ারও মিনিট 5 আগে ঘুমিয়েছিল সে। তাই হুট করে মাঝরাতে ঘুমটা ভেঙে গেল। তার ঘুম ভেঙে গেলে শিশিরের একটাই স্বভাব, সারা রুম জুড়ে পায়চারি করা অথবা বেলকনি কিংবা ছাদে গিয়ে দাঁড়ানো। শিশির ধীরে সুস্থে বিছানা থেকে নামলো। আজকে রোদেলা জামান আর নরিফা খানমের সঙ্গে ঘুমিয়েছিল সে। তবে ঘুমানোর আগের মুহূর্তটা আরো বেশি মজার। নাহিয়ান আর নরিফা খানম এক প্রকার যুদ্ধ শুরু করে দিয়েছিল। সবার সামনে নির্লজ্জের মতো নাহিয়ান বলেছিল, বউ আমার, তবে কেন তোমাদের সাথে ঘুমাবে? নরিফা খানম রেগে গিয়ে বলেছিল, আগে ভালো করে বিয়েটা কর, তারপর বউ বলিস। তখন আর কেউ তোর কাছ থেকে তোর বউকে সরাবে না। তখন নাহিয়ান বলেছিল,
বিয়ে আমি করেছি, কাবিননামা সাথে সাক্ষীও আমার কাছে আছে। তারপরেও আবার বিয়ে করে তবে বউকে কাছে পাবো, এটা কেমন অবিচার? তোমাদের নামে তো দেখছি আমাকে বিদ্রোহ ঘোষণা করতে হবে। নরিফা খানম হাই তুলতে তুলতে বলেছিলেন, যা ইচ্ছে কর, আপাতত সর আমার রুমের সামনে থেকে। ঘুমাবে এখন, কালকে আবার ফজরের শেষে রওনা হতে হবে। বলেই দরজাটা আটকে দিয়েছিলেন তিনি। নাহিয়ান তখনও রুমের বাইরে দাঁড়িয়ে বলছিল, আজ থেকে তোমাদের নামে বিদ্রোহ ঘোষণা করলাম আমি। মামলা ঠুকবো তোমাদের নামে। আমার বউকে আমার কাছ থেকে আলাদা রাখা তো এর ফল ভোগ করবে তোমরা। যা ইচ্ছা কর গে। নাহিয়ান যে কতক্ষণ রুমের সামনে বসেছিল তার ঠিক নেই। এসব ভেবে আনমনে মুচকি হাসলো শিশির। হঠাৎই সে লক্ষ্য করলো হাঁটতে হাঁটতে ইতিমধ্যেই তার চিলেকোঠার সর্বশেষ সিঁড়ি পেরিয়েছে সে। ছাদের দরজাটা খোলাই ছিল। শিশির আলতো হাত রাখতে দরজা খুলে হিম বাতাসের একটা ঝাপটা এসে লাগে তার শরীরে। কিঞ্চিত কম্পিত হয় ক্ষীণ শরীরটা। সে বেশ অবাক হয়, এত রাতে ছাদের দরজা খোলা কেন? নাকি নরিফা খানম আজ তাড়াহুড়ে দরজা দিতে ভুলে গিয়েছেন? যাই হোক, এত রাতে ছাদে আসাটা বাকিদের জন্য বোকামি ভিন্ন, অন্য কিছু হলেও শিশিরের জন্য বেশ স্বাভাবিক। কেননা রাতে ছাদে আসার অভ্যাস আছে তার। আর সেটা যদি হয় নাহিয়ান মঞ্জিলের ছাদ, তাহলে তো কথাই নেই। নাহিয়ানদের বাসার ছাদটা একটু বেশি সুন্দর। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছাদটির একপাশে নানা রকম ফুলের বাহার, নয়নতারা, গোলাপ, বেলি, রজনীগন্ধা, গন্ধরাজ সহ নানা নাম না জানা দেশি বিদেশি বিভিন্ন জাতের ফুল। তবে সবচেয়ে সুন্দর বিষয়টি হচ্ছে ছাদের রেলিং জুড়ে লাইটিং করা। কোনো বিশেষ দিন তার উদ্দেশ্য নয়, বরং সারা বছরই ছাদটা এভাবেই সজ্জিত থাকে আলোক রশ্মিতে। ছাদে পা রাখতে শিশিরের মনটা বেশ ফুরফুরে হয়ে উঠল। সে ভেবে নিল বেশ কিছুক্ষণ এখানেই কাটাবে সে। অতঃপর যদি ঘুম আসে তবে, ভালো না হলে চিলেকোঠার পাশে ছোট্ট রুমটাতে সজ্জিত উপন্যাসের বইগুলো পড়ে রাত কাটিয়ে দেবে। যেই ভাবা সেই কাজ। শিশির রজনীগন্ধার গাছগুলোর পাশে গিয়ে দাঁড়ালো। রজনীগন্ধার মোহনীয় ঘ্রাণ চারিদিকে স্নিগ্ধ মায়াজাল রচনা করেছে। এক অদ্ভুত সুন্দর সুঘ্রাণ রাতের নির্জন প্রকৃতিকে যেন আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। হঠাৎই শিশির নিজের পিছনে কারো অস্তিত্ব উপলব্ধি করলো। সঙ্গে সঙ্গে হিমেল হাওয়ার পরশে কম্পিত নবকিশলয়ের মতো কম্পন সৃষ্টি হলো তার দেহ জুড়ে। ভয়ে আশঙ্কায় পিছনে ঘুরতে সে দেখতে পেল তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে তার অসভ্য নির্লজ্জ পুরুষ নাহিয়ান। নাহিয়ানকে দেখে কিছুটা স্বস্তি পেল শিশির। অন্যদিকে এত রাতে শিশিরকে ছাদে দেখে কিছুটা গম্ভীর কণ্ঠে নাহিয়ান বলল, এত রাতে ছাদে কেন? দেখছো না হিম পড়ছে, ঠান্ডা লাগবে তো। আরে এসব কিছু হবে না, কিন্তু আপনি এত রাতে এখানে কেন? কি আর করব, বউকে ছাড়া তো ঘুম আসে না। তাই ভাবছি এভাবে বিয়ের আগ পর্যন্ত দিনগুলো ছাদেই কাটিয়ে দেব। তা ছাদে আপনার জন্য আপনার কোন বউ বসে আছে শুনি? নাহিয়ান কিছুটা বাঁকা হেসে শিশিরের হাত ধরে টান দিয়ে তাকে নিজের কাছাকাছি এনে বলল, বউ আমার একটাই, তাই কোন বউ বলে অযথা বিভ্রান্ত করবেন না ম্যাম। নাহিয়ানের এমন কাছাকাছি উপস্থিতি নিঃশ্বাস যেন আটকে দিল শিশিরের। নাহিয়ানের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য সামান্য কুণ্ঠিত প্রয়াসে সে বলতে লাগলো, ছাড়ো না, কেউ চলে আসবে তো। নারী জাতির এই একটাই দোষ জানো, তারা জানে যে এখন কেউ আসবে না, তবুও তাদের বলতেই হবে ছাড়ুন, কেউ চলে আসবে। এখন মাঝরাতে এই সময় ছাদে কে আসবে শুনি? শিশির নিজের কথার জন্য নিজে বোকা হলো। কিন্তু কি আর করার, এখন তো রুমে যেতেই হবে। না হলে নরিফা খানম, রোদেলা জামান কেউ যদি একবার টের পায় তাহলেই তো। ফের নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে শিশির বলল, ছাড়ুন, ঘুম আসছে আমার, আমি রুমে যাব। ওকে। কথাটা বলে নাহিয়ান কোলে তুলে নিল শিশিরকে। শিশির বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, কি করছেনটা কি? নাহিয়ান তাকে কোলে করে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, মাত্রই না বললে ঘুম আসছে, তাই রুমে দিতে যাচ্ছি। তাই বলে এইভাবে? আর নয়তো কিভাবে? শোনো, আমি কোনো রিস্ক নিতে চাই না। দেখা গেল এখান থেকে নামতে গিয়ে তোমার পায়ে সামান্য ব্যথা লাগলো। আর নয়তো কিভাবে? শোনো, আমি কোনো রিস্ক নিতে চাই না। দেখা গেল এখান থেকে নামতে গিয়ে তোমার প্রায় সামান্য ব্যথা লাগলো। সেগুলোর চিকিৎসা করতে গিয়েই তো আরো 2 দিন পিছিয়ে যাবে। তার মানে আরো 2 দিন এক্সট্রা আমাকে বউ ছাড়া থাকতে হবে। না বাবা, এমনিতেই প্রায় 5 ঘন্টা 28 মিনিট হয়ে গিয়েছে বউ ছাড়া আছি। আপনি কি মুখে কিচ্ছু বাঁধে না? এত লাগামহীন কথাবার্তা কেন বলেন আপনি? আমি শুধু লাগামহীন কথাবার্তা, লাগামহীন কর্মকাণ্ড সংগঠিত করি জান পাখি। শুধু আনুষ্ঠানিকভাবে বিয়েটা হতে দাও না, তারপর তুমিও দেখতে পাবে। শিশির আর কোনো কথা বলতে পারল না। এই লোকটা যে এতটা নির্লজ্জ, সে লজ্জায় মাথা লুকালো নাহিয়ানের বুকের দিকের উন্মুক্ত 2টা বোতামের ফাঁক গুলিয়ে তার প্রশস্ত বক্ষদেশে। আকাশে তখনও ঘন নীলিমার ঘোর কাটেনি। তার মাঝে পূবের দিকটা যেন একটু একটু করে সলজ্জ হয়ে উঠছে। গাছের পাতার উপর শিশির বিন্দুরা মুক্তোর মতো ঝলমল করছে। আর চারিপাশের হিমেল বাতাস যেন এক এক করে নতুন প্রাণের স্পর্শ বয়ে আনছে। পৃথিবী তখনও শান্ত নিস্তব্ধ। কেবল দূর থেকে ভেসে আসছে 2-1টি পাখির ভোরের গান। নানা তর্ক বিতর্ক শেষে নাহিয়ান মঞ্জিলকে
পিছনে ফেলে হাওয়ার এই বালুর ঝড় তুলে এগিয়ে যাচ্ছে একে একে 10টা গাড়ি গন্তব্য জাফলং। প্রথম গাড়িগুলোতে বাড়ির নবীন সদস্যগণ, সাথে রিয়া আর তাহুরা, আর শেষগুলোর বাড়ির প্রবীণেরা আর নাহিয়ান মঞ্জিলের সব কর্মচারীবৃন্দ। সর্বশেষ গাড়িটায় নরিফা খানম আর রোদেলা জামানের সঙ্গে শিশিরকে এক প্রকার জোর করে নিজের গাড়িতে তুলেছেন নরিফা খানম। এই নিয়ে নাহিয়ানের সাথে এক প্রকার তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গিয়েছিল তার, কিন্তু জবাব নরিফা খানমের একটাই। যখন আমাদের অসম্মতিতে আমাদের মেয়েকে জোর করে বিয়ে করেছিস তখন মনে ছিল না? নাহিয়ান শেষমেশ রেগে নিজের মার্সিডিজটা নিয়ে একাই বেরিয়ে গিয়েছিল। যে স্পিডে গাড়ি চালাচ্ছিল তাতে তো মনে হচ্ছিল এতক্ষণে জাফলং পৌঁছে সেখানকার স্পেশাল চাটাও টেস্ট করা হয়ে গিয়েছে তার। শীতের আকাশে সূর্য মামাটার উপস্থিতিতে অতি ক্ষীণ আলো ছড়িয়ে আছে চারিপাশে। ঘড়ির কাঁটায় হয়তোবা সকাল 10টা পেরিয়েছে, তবে আশেপাশ দেখে বোঝার উপায় নেই। কুয়াশায় মোড়ানো প্রকৃতি দেখে মনে হচ্ছে সকাল 7টা হবে হয়তো। সকালের খাবারের জন্য শিশির একটা রেস্টুরেন্টের সামনে থামলো। হাইওয়ের পাশে রেস্টুরেন্টটা বাইরে থেকে ভালোই চাকচিক্যময়, দেখেই বোঝা যাচ্ছে এটা শিশিরদের জন্য বেশ উপযোগী হবে। আর এমনিতেও সকালে অনেক ভোরে রওনা হওয়ার কারণে ঠিকমতো নাস্তাটাও করতে পারেনি কেউ। যথারীতি সবাই গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করলো, তবে অবাক করার বিষয় হচ্ছে সেখানে আগে থেকেই উপস্থিত ছিল নাহিয়ান। সামনের দিকের প্রথম ডাইনিংটাতেই বসে আছে সে। কফিতে আবারও এক চুমুক দিয়ে তবে সে পিছনে ঘুরল। তাকে দেখে বেশ অবাক হলো সবাই। সবার বিস্ময়ের দৃষ্টি দেখে নাহিয়ান হেসে বলল, হোয়াটসঅ্যাপ, কি মা অবাক হচ্ছ? আমি বেশ ভালো করেই জানতাম যে তোমরা এখন এখানে থামবে, তাই আর কি আগে থেকে এসে বসেছিলাম। নরিফা খানম ছেলের কথার কোনো জবাব না দিয়ে শিশিরকে নিয়ে দূরের একটা ডাইনিংয়ে গিয়ে বসলো। নাহিয়ান কি যেন একটা ভেবে মাথা নিচু করে বাঁকা হাসলো। নাস্তা শেষে সবাই যখন বিল মেটাতে ব্যস্ত তখনই নাহিয়ান শক্ত করে চেপে ধরে শিশিরের হাত। তা অনুভব করে শিশির অবাক হয়ে কিছু বলার আগে নরিফা খানম পাশ থেকে বলে ওঠে, সবার সামনে যদি নিজের মান সম্মান না খোয়াতে চাস তাহলে ওকে ছেড়ে দে। নাহিয়ান কোনো রূপ হেলদোল না দেখিয়ে বলে, মান সম্মান তো আমি তোমাদের রেখেছি। এখন যদি পাবলিক প্লেসে নিজের ছেলে বউয়ের রোমান্স না দেখতে চাও তাহলে চুপ থাকো। নাহিয়ান, আহা মা, তুমি রেনা খানের মতো দজ্জাল শাশুড়ির রোল প্লে করতে যেও না, তোমাকে মানাবে না। তুমি বরং চুপ থাকো, না হলে এখানে কিন্তু তোমার মেয়েকে অর্থাৎ আমার বউকে সবার সামনে কোলে করে নিয়ে যাব। তখন কি ব্যাপারটা ভালো দেখাবে? নরিফা খানম কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন, কেননা তিনি নিজের ছেলেকে খুব ভালো করেই চেনেন। এখন যদি নাহিয়ান সবার সামনে শিশিরকে কোলে তুলে নেয় তাহলে মান সম্মান যাওয়া বাকি আছে, তাও যাবে। এমনিতেও ছেলের এমন লাগামহীন কথাবার্তায় আশেপাশের লোকজন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে, তাই আর তিনি বিশেষ বাধা দিলেন না। অপরদিকে নাহিয়ান নিজের শিশির বিন্দুকে নিয়ে এগিয়ে গেল নিজের মার্সিডিজের দিকে। গাড়ি চলছে ব্যস্ততম সড়কগুলো পেরিয়ে এক নির্জন রাস্তা দিয়ে। শিশির তখন থেকে এর আগে ফুসছে। ব্যাপারটা বেশ অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করছেন নাহিয়ান। শেষমেশ হেসে এসে বলল, কি ব্যাপার মিসেস নাহিয়ান চৌধুরী, এভাবে বসে আছেন কেন? কাউকে খুনটুন করার ইচ্ছে আছে নাকি? শিশির আগে ফুসতে ফুসতে বলল, অবশ্যই আছে। কাকে? আপনাকে। লিখব তোমার হাতে। নাটক করবেন না তো। সেই সময় সবার সামনে ওভাবে কেন বললেন? হ্যাঁ, আপনি না নির্লজ্জ হয়েছেন। আমিও কি তাই? ভুল হয়ে গেছে বউ, আর হবে না। শিশির কোনো কথা না বলে চুপ করে গেল, কিন্তু নাহিয়ান কি আর থেমে থাকার পাত্র? সে শিশিরকে খোটাতেই থাকলো। বউ, ও বউ, বউ পাখি। শিশির এক প্রকার অতিষ্ঠ হয়ে বলল, কি হয়েছে? ঘ্যান ঘ্যান কেন করছেন? রেগে আছো বউজান? না, রাগ করবো কেন? আপনি কি রাগ করার মতো কিছু করেছেন নাকি? এ মা, যত সব। নাহিয়ান শিশিরের এমন কথায় খানিক হাসলো, অতঃপর বলল, বউজান বলুন তো আই মানে কি? এ বাবা, কি কঠিন শব্দ! আমি তো এর আগে কখনো শুনিনি। কি করে বলবো বলুন তো? আই মানে কি? আমি তো 3 বছরের বাচ্চা। আহা, রাগ করো না নৌশির মাম্মা। নসির মাম্মা সম্বোধনটা শোনার সঙ্গে সঙ্গে লজ্জায় কান গরম হয়ে গেল শিশিরের। এই লোকটাও না কখন যে কি বলে। শিশির ঝটপট উত্তর দিল, আমি লাভ মানে? ভালোবাসা অথবা ভালোবাসি। আর ইউ মানে? আপনার কি মাথায় সমস্যা হয়েছে? কিছু উল্টাপাল্টা প্রশ্ন করে যাচ্ছেন তখন থেকে। এত বেশি কথা বলো কেন? যা বললাম তার উত্তর দাও। আপনি বা তুমি অথবা আপনাকে বা তোমাকে। নাহিয়ান এক অন্যরকম ভঙ্গিতে হেসে বলল, চাহ দুষ্টু, আমাকে ভালোবাসলে সরাসরি বললেই হতো, এমন ভনিতা করে বলার কি ছিল? যাই হোক, আই লাভ ইউ টু বউ পাখি,
ভীষণ ভালোবাসি তোমায়, জীবনের থেকেও বেশি। শিশির অবাক দৃষ্টিতে তাকালো নাহিয়ানের পানে। সে কখন বলল ভালোবাসার কথা, তৎক্ষণাৎ তার মনে পড়লো এতক্ষণ ধরে নাহিয়ান তাকে কি কি প্রশ্ন করেছিল। মুহূর্তে শিশির বুঝে গেল নাহিয়ানের চালাকি। কটমট দৃষ্টিতে নাহিয়ানের দিকে তাকালো সে। নাহিয়ানের দৃষ্টি তখন বাইরের পরিবেশে নিবদ্ধ। ঠোঁটের কোণে দৃশ্যমান দুষ্টু হাসির রেখা। বেলা প্রায় 2টার দিকে খানমকুঞ্জের সামনে এসে থামলো 11খানা দামি গাড়ি। বাড়ির পুরনো পাহাদার রহিম সাহেব চোখে কম দেখেন। বিছানার পাশ থেকে হাতের চশমাটা নিয়ে এসে পড়ে এগিয়ে গেলেন প্রধান দরজার দিকে। খানমরা সপরিবারে নিহত হওয়ার পর ভয়ে সবাই চলে গেলেও তিনি এই বাড়িতে রয়ে গেছেন। কোথায় বা যাবেন তিনি? আপন বলতে তো আর কেউ নেই, তাই এই ভিটে আঁকড়েই পড়ে আছেন তিনি। আজ থেকে প্রায় সপ্তাহখানেক আগে এই বাড়ির ছোট মেয়ে প্রায় 18 বছর পর ফোন করে তাকে বলেছে তারা নাকি এখানে আসছে। রহিম সাহেব বেশ অবাক হয়েছিলেন, কেননা তার জানা মতে খানমদের ছোট মেয়ে সপরিবারে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে। তবে তিনি বেশ অবাক সাথে আনন্দিত হয়েছেন এটা শুনে যে তাদের নর্সদের একমাত্র মেয়ে নওয়ারও বেঁচে আছে, আর নাহিয়ানের বিয়ের জন্য এখানে আসছে সবাই। এই এক সপ্তাহে নিজের সবটুকু দিয়ে বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি, কেননা বহু বছর ধরে পরিত্যক্ত থাকায় নোংরা জমেছিল বাড়িটার প্রতিটা কোণে। তিনি সেইগুলো সব পরিষ্কার করে এক সপ্তাহে বাড়ির রূপটাই বদলে ফেলেছেন। এসব কিছু ভাবতে ভাবতে তিনি এগিয়ে গেট খুলে দিলেন। সঙ্গে সঙ্গে তার সামনে দৃশ্যমান হলো এই বাড়ির ছোট কন্যা নওরিফা খানম, তার স্বামী ইমতিয়াজ চৌধুরী সহ একগুচ্ছ নক্ষত্রেরা। সবাই কুশল বিনিময় করলো তার সাথে, অতঃপর রওনা দিল বিশাল খানমকুঞ্জের দিকে। নওরিফা খানম এত বছর পর নিজের পিত্রালয়ে পা রেখে আবেগ আটকে রাখতে পারলেন না। তার চোখ বেয়ে অবিরত ধারায় গড়িয়ে পড়ল অশ্রুকণারা। তার মনে পড়ে গেল এখানে কাটানো প্রত্যেকটা স্মৃতি। বাড়ির প্রতিটা জড়বস্তু যেন তাকে চিনতে পেরেছে। যে বাড়ির প্রত্যেকটা কোণ তার চেনা ছিল। এই বাড়িতে কতকাল তার পদার্পণ, এই বাড়িতে কতকাল পর পদার্পণ করলো সে। প্রতিটা ইটের গাঁথুনি যেন তাকে প্রিয় ভাই ভাবিদের নির্মম মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছে। অন্যদিকে জীবনের প্রথম নিজের বাবার বাড়িতে পা রাখলো শিশির। যেন এক অদ্ভুত রকমের অনুভূতি। এটাই নাকি তার বাবা বাড়ি, যেটা সম্পর্কে কিছুদিন আগে পর্যন্ত সবকিছু ধোঁয়াশা ছিল তার সামনে। বাকি সবাই অপলক দৃষ্টিতে বাড়িটাকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। কি বিশাল! বাড়িটা যেন পুরনো কোনো দাম্ভিক রাজার তৈরি স্থাপত্য শৈলী। খানমকুঞ্জে আজ যেন নেমে এসেছে আকাশে নক্ষত্ররাজি। প্রায় 19 বছর ধরে নিষ্প্রাণ পড়ে থাকা মহলটিতে আজ বসছে প্রাণের মেলা। আধারে ঘিরে থাকা প্রাচীরগুলো সেজে উঠেছে রঙিন আলোকসজ্জায়। বিশাল বিশাল প্রাচীরে ঘিরে থাকা বাড়িটির মাঝে বৃহৎ আঙিনায় উজ্জ্বল আলোক শোভা এক বিলাসবহুল মেহেদি অনুষ্ঠানের প্রমাণক হিসেবে কাজ করছে। শীতের আদুরে এক সন্ধ্যায় খানমকুঞ্জে আয়োজিত হয়েছে শিশির নাহিয়ানের মেহেদি অনুষ্ঠান। বিলাসবহুল এই এক আয়োজন। শিশির আর বাকিদের হাত সাজাতে উপস্থিত প্রায় 10 জন মেহেদি আর্টিস্ট। রঙিন পর্দা আবৃত অঙ্গনের মাঝে পুষ্পসজ্জিত বিশাল আসনটিতে বসে আছে শিশির। তার 2 হাত সাজাচ্ছে 2 জন আর্টিস্ট। বাকি সবার মেহেদি দেওয়া শেষ। তবে শিশিরের ডিজাইনটা আর 5টা ব্রাইডাল মেহেদি ডিজাইনের মতো একটু বেশি গর্জিয়াস। এজন্যই তার বিলম্ব হচ্ছে সামান্য। মেহেদি দেওয়া প্রায় শেষের দিকে, কিন্তু নাহিয়ানের নির্দেশ মোতাবেক শিশিরের বাঁ হাতের তালুর খানিক অংশ ফাঁকা রাখা হয়েছে। সেখানে নাকি ডিজাইন করার অধিকার শুধুই নাহিয়ানের। সবেমাত্র শেষ হলো মেহেদি পর্ব। শিশিরের পাশে বসে আছে ফারিন, আনায়া, ইলমা সহ বাড়ির সকল নবকলিকাবৃন্দ। এতক্ষণে সাউন্ড বক্সে বিভিন্ন বাংলা হিন্দি গান বাজছিল, কিন্তু হঠাৎই তা বন্ধ হয়ে যাওয়ায় ফারিন ইলমা আর আনায়ার দিকে ফিরে বলল, কি হলো আব্বু? ইলমা ফারিনের প্রশ্নের জবাবে কিছু বলতে যাবে, কিন্তু ঠিক তখনই একটা গভীর পুরুষালী কণ্ঠের আওয়াজে অসমাপ্ত রয়ে যায় তার শব্দচারিতা। সে সহ সকলে বিস্মিত দৃষ্টি প্রবেশদ্বারের পর্দাগুলোর দিকে তাকায়। একের পর এক পর্দাগুলো আলতো হাতে সরিয়ে দিতে দিতে এমনই একটা গান নিজের গভীর কণ্ঠে গাইতে গাইতে পুষ্পাসনের দিকে এগিয়ে আসছে নাহিয়ান। তার পরনে কালো পাথরে কাজ করা কৃষ্ণ কালো পাঞ্জাবি, যার হাতটা কফ ফোল্ড করা, ফলে তার ফর্সা হাতে ভাসমান নীলচে শিরাগুলো। সবার অবাক দৃষ্টি নাহিয়ানের উপর নিবদ্ধ। কিন্তু ঠিক তখনই ঘটে আরেকটি বিস্ময়কর ঘটনা। নাহিয়ানের গানের শেষ চরণটুকু মিলিয়ে যেতে না যেতেই শিশির গেয়ে ওঠে। প্রথম কয়েক মুহূর্ত সকলে স্তম্ভিত হলেও পরক্ষণে চারদিক মুখর হয়ে ওঠে বিয়ে বাড়ি চিরচেনা আমেজে। তবে এবার আরো বেশি উদ্দাম নিয়ে গানের তালে তালে শুরু হয় একগুচ্ছ নক্ষত্রের নৃত্য। ফারিন নিঝুম ডান্স করলেও নিশ্চুপ আনায়া সে দাঁড়িয়ে শিশির আর নাহিয়ানের কেমিস্ট্রি দেখতে ব্যস্ত। ঠিক তখনই তার ঢেউ খেলানো বাঁধনহারা বিক্ষিপ্ত কৃষ্ণ কালো কুন্তল গুচ্ছে আর কারো আলতো স্পর্শে সে কেঁপে পিছনে ঘুরতে হৃদিত তার চুল থেকে হাত সরিয়ে গিয়ে উঠল। গানের কলিটা গাইতে গাইতে আনায়ার হাত ধরে একটানে তাকে শিশিরের মঞ্চের সামনে নিয়ে আসলো হৃদিত। তাদের দেখে ফারিন আর নিঝুম সরে গেল কিছুটা। শুরু হলো হৃদিতের ডান্স। হৃদিতের অংশটুকু শেষ হতে আনায়া গেয়ে উঠল।
শুরু হলো তাদের ডান্স। হৃদিত ফের গাইল। এমন অনবদ্য এক প্রেমপূর্ণ মুহূর্তে বিক্ষিপ্ত ফারিনের একজোড়া কৃষ্ণকালো নয়ন, যা শুধুই খুঁজে চলেছে কাঙ্ক্ষিত এক শ্যামপুরুষকে। কিন্তু কোথায় সে? ফারিনের দৃষ্টি সীমানার মধ্যে কোথাও নেই সে। হঠাৎই তার পেছন থেকে কেউ তার বাঁ হাতটা শক্ত করে ধরে নিজের দিকে টেনে নিল। ভারসাম্য হারিয়ে ফারিন ব্যক্তিটির বুকে গিয়ে পড়ল। ফারিনের আর বুঝতে বাকি রইল না যে এটা নির্ঝর, ভিন্ন অন্য কেউ নয়। সে মুখ তুলে নির্ঝরের দিকে তাকাতে নির্ঝর গিয়ে উঠল। मैं एक जवान लड़का तू एक हसीन लड़की। নির্ঝরের গানে লাজুক ভঙ্গিতে খানিক হাসলো, অতঃপর সে নিজেও গেয়ে উঠল। रहना है तेरे दिल पे काबू। সবাই যখন নিজের প্রিয়তমাকে নিয়ে ডান্স করতে ব্যস্ত, তখনই নাহিয়ান শিশিরের সামনে থাকা পর্দাটা একটান দিয়ে সরিয়ে গিয়ে উঠল। শিশিরের হাতের মেহেদি শুকিয়ে গেছে ততক্ষণে। সে আসন থেকে উঠে না এখানে সামনাসামনি দাঁড়িয়ে গেয়ে উঠল। এবার তাদের দুজনকে মাঝখানে রেখে চারিপাশে গোল হয়ে ডান্স করতে লাগলো সবগুলো কপত কপতি। অনবদ্য এক প্রেম মাধুর্যময় পরিবেশে কেটে গেল মুহূর্তগুলো। দূর অন্তরিক্ষে বিদ্যমান জ্যোৎস্না প্রতিটি পূর্ণোদ্যমে আলো ছড়াচ্ছে ধরণী জুড়ে। খানম কুঞ্জের বিশাল ছাদে দাঁড়িয়ে আছে শিশির। দৃষ্টি আকাশের নক্ষত্ররাজির পানে। তবে আকাশের তারা গোনা তার আসল উদ্দেশ্য নয়। সে এখানে এসেছে নাহিয়ানের কথা অনুযায়ী। মেহেদি অনুষ্ঠানের মাঝে একসময় নাহিয়ান শিশিরকে বলেছিল ছাদে আসার কথা, কিন্তু কেন সেটা খোলাসা করে বলেনি সে। কি আর করা, শিশির তার নির্দেশ অনুযায়ী এই রাতে এসে অপেক্ষা করছে ছাদে। হঠাৎই তার পিছন থেকে ভেসে আসলো এক গভীর পুরুষালী কণ্ঠস্বর। বউ পাখি। ভরাট কণ্ঠে সে পিছনে ঘুরতে শিশির দেখতে পায় সেখানে দাঁড়িয়ে আছে তার বেহায়া পুরুষ। তাকে দেখে শিশির দ্রুত বলল, কি বলবেন? নাহিয়ান এগিয়ে এসে শিশিরের মেহেদি রঙা হাত দুটো নিজের হাতে নিয়ে নিজের মুখটা সামান্য নিচু করে উষ্ণ এক চুম্বন এঁকে দিল তাতে। শিশির লজ্জায় সামান্য কেঁপে উঠল। তা দেখে এই সামান্য মুচকি হাসল নাহিয়ান। অতঃপর একটা মেহেদিকোণ নিজের হাতে এনে শিশিরের বাঁ হাতের তালুর ফাঁকা স্থানে বড় বড় অক্ষরে নিজের নাম লিখে দিল। নাহিয়ানের খাপছাড়া ডিজাইন দেখে হালকা হাসল শিশির। তা দেখে নাহিয়ান বলল, হাসছো কেন? এত সুন্দর ডিজাইনের জন্য তো আপনাকে নোবেল দেয়া প্রয়োজন। একদম মজা করবে না। জানো আমি কতদিন প্র্যাকটিস শেষে তবে মেহেদিটা ধরতে শিখেছি, তাও শুধুমাত্র তোমার জন্য। ও লেলে লেলে, আমার আপনিটারে। আপনাকে কে বলেছিল মেহেদি ডিজাইন শিখতে? হ্যাঁ, আপু দুইটাই তো আমার হাতে সুন্দর করে দিয়ে দিয়েছিল ডিজাইনটা। বাজে বকা বন্ধ হলে এবার চোখটা বন্ধ করো তো। আবার চোখ বন্ধ করতে যাব কেন? কারণ আমি বলেছি তাই। কিসের একটা জিনিস লক্ষ্য করলো নাহিয়ান। প্রায়শই এই একই কথাটা বলে যে কারণ আমি বলেছি তাই। শিশির আজকে না পেরে প্রশ্নটা করেই বসলো। হ্যাঁ বুঝলাম আপনি বলেছেন, কিন্তু আপনার কথায় কেন আমায় রাখতে হবে? হ্যাঁ, কারণ তুমি আমার বউ, সেই সাথে আমার ভবিষ্যৎ প্রিন্সেস, আমার নৌশির মাম্মা। ব্যাস, শিশির আর কি বলবে? বউ বলার পরে কিছু বলতে পারলেও নাহিয়ান খুব ভালো করেই জানেন নসির মাম্মা সম্বোধনটা শোনা মাত্রই শিশির তীব্র লজ্জায় পতিত হয়, গলা দিয়ে আওয়াজ সরে না তার। তাই তো এই বেহায়া পুরুষটা সেই সম্বোধনটা বারবার করে শিশিরকে। লাজুক শিশির আর কোনো কথা না বলে দ্রুত চোখ বন্ধ করলো। নাহিয়ান বাঁকা হেসে তাকে বলল, হায় হায় বউ পাখি, এখন যদি এত লজ্জা পাও তাহলে আমাদের নসি কিভাবে আসবে? হ্যাঁ, বাট আপনার বাজে বকা বন্ধ হলে কি জন্য ডেকেছেন সেটা বলুন। তো এই বেটার বউ, আপনার যদি লাজুকলতা হওয়া সম্পূর্ণ হয় তাহলে দয়া করে হাতটা বাড়ান। শিশির আর কোনো কথা না বলে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল নাহিয়ানের দিকে। সঙ্গে সঙ্গে নাহিয়ান নিজের কাছে থাকা জিনিসটা শিশিরের হাতে দিয়ে বলল, এবার আপনি চোখটা খুলতেই পারেন। শিশির আস্তে আস্তে চোখ খুলে হাতের দিকে তাকাতেই চক্ষু চরক গাছ তার হাতে আইফোন 16 প্রো ম্যাক্সের রিটেল বক্স। শিশির অবাক দৃষ্টিতে নাহিয়ানের দিকে তাকিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।